So, Assalamu alaikum everyone. Welcome to the second class of Foundation HSC Chemistry. So, গতদিন আমরা যেটা দেখছিলাম অক্সিডেশন নাম্বার, আজকে ওইটারই কন্টিনিউয়েশন, আর একটু আগাইতে হবে, ওই টপিকের উপর আর একটু গভীরে যাইতে হবে এবং আজকের ক্লাসটা আসলেই তোমাদের মাথার উপর দিয়ে যাইতে পারে, টেনশন নিও না। জাস্ট ট্রাই টু ক্যাপচার, ডোন্ট ওয়ারি, যতদূর পারবা না ওটা আমরা পরে আবার আলোচনা করতে পারবো বা সব আসলে দরকারও হবে না, বাট আমরা চেষ্টা করবো তোমাদের মাথার মধ্যে সব ঢুকানোর। যদি না পারা যায়, আজকে স্লাইড যেমন আমি যা কিছু বানাইছি এটা আসলে বাংলা ভার্সনের ক্লাস আমি শেষ করতে পারি নাই, অনেক আলোচনা, তো তোমাদের সাথেও হবে না স্বাভাবিকভাবে। সো যেটা হবে না ওইটুকু আমরা বাড়ির কাজ দিয়ে দিব, পরের ক্লাসে দেখে নিব আর কি। চলেন। সো গতদিন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করে গেছিলাম, সেটা হচ্ছে যে দ্য ডেফিনেশন দ্যাট ইউ হ্যাভ লার্নড ফর অক্সিডেশন নাম্বার, ওটা কি আদৌ ঠিক আছে কিনা, বা ওই ডেফিনেশনে কোনো ঝামেলা আছে কিনা। সেই প্রশ্নটা কেন করছিলাম সেটা একটু বলি। অক্সিডেশন নাম্বারের ডেফিনেশন কিভাবে দিছিলাম, দ্য এভারেজ নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট ইউ উইল ডোনেট অর অ্যাকসেপ্ট ওয়াইল ফর্মিং দ্য বন্ড। তো তার মানে ইলেকট্রন ট্রান্সফার হইতে হবে, ইলেকট্রন হয় তোমাকে ডোনেট করতে হবে নাহলে অ্যাকসেপ্ট করতে হবে, ইফ ইউ নিড টু হ্যাভ সাম অক্সিডেশন নাম্বার। এই যে দুইটা কম্পাউন্ড, এটা তো পানি, বুঝতেই পারতেছো, ওয়াটার, এটা সালফিউরিক অ্যাসিড। এই কম্পাউন্ডগুলো কি টাইপের একটু ভাবো তো, আয়নিক নাকি কোভ্যালেন্ট? কোভ্যালেন্ট। কোভ্যালেন্ট কম্পাউন্ড কেউ কি কাউকে ইলেকট্রন দেয়? কেউ কি কারোর কাছ থেকে নেয়? কিছুই তো করে না। যদি কোনো কিছু না দেয়, না নেয়, তাহলে এখানে অক্সিডেশন নাম্বার আসে কোত্থেকে? দ্যাট ওয়াজ মাই কোয়েশ্চেন। অথচ আমরা কিন্তু ছোটোবেলা থেকে করে আসতেছি যে অক্সিজেন হ্যাজ অক্সিডেশন নাম্বার কত, -2 ইন ওয়াটার। এটা কিভাবে সম্ভব? হাইড্রোজেন হ্যাজ অক্সিডেশন নাম্বার +1 ইন ওয়াটার। এটা যে আমরা বলি, এটা কিসের ভিত্তিতে বলি? এটা তো একটা ফাউল কথা হয়ে গেল, এটা বেসলেস কথা হয়ে গেল। এইটার ব্যাখ্যাটা জানতে হবে আর কি আমাদের। তোমরা কি প্রশ্নটা বুঝতে পারছো এবার? আইদার আওয়ার ডেফিনেশন ওয়াজ রং অর দ্য প্র্যাকটিস দ্যাট উই অ্যাপ্লাই দ্যাট ওয়াজ রং। সামওয়্যার দ্যার ইজ এ প্রবলেম, মানে এটা দে ডোন্ট মার্জ টুগেদার, মানে কনসেপ্টগুলো মিলতেছে না আর কি। সো প্রশ্নটা জাস্ট তুলে রাখলাম, পরে আলোচনা করব, আনসার আসবে আজকেই। আমি তোমাদেরকে বাড়ির কাজগুলো দিয়েছিলাম, করছো কি? করো নাই মনে হয়, ছুটি কাটাচ্ছ। আচ্ছা, ক্যালসিয়াম ফসফেট, এখানে কার অক্সিডেশন নাম্বার বাইর করতে বলছে? ফসফরাসের। সো আমরা কিভাবে করব? ওই ছোটোবেলার মতো এক্স ধরার তো আর বয়স নেই। একটু ভাবো, এখানে যে ফসফরাসটা আছে, ফসফরাসটা একটা র্যাডিক্যাল আকারে আছে না, PO4। সো এই PO4 যে র্যাডিক্যালটা, এটার পুরো ফর্মুলাটা কেমন? PO4 3-, রাইট? সো PO4 3- মধ্যে তুমি যদি একবার বের করে রাখতে পারো যে ফসফরাসের অক্সিডেশন নাম্বার কত, এটা তোমার সারা জীবন কাজে লাগবে। কারণ এটা ক্যালসিয়াম ফসফেট হোক, সোডিয়াম ফসফেট হোক, হোয়াটএভার, অ্যালুমিনিয়াম ফসফেট হোক, ফসফেট থাকার মানে ওখানে ফসফরাসের অক্সিডেশন নাম্বার ওই একই। তাহলে কত আসবে এখানে একটু হিসাব করো তো। এখানে দেখবা যে 4টা অক্সিজেনের কত, -8 ইকুয়াল টু হচ্ছে -3, আর এখানে হচ্ছে আমরা কি ধরছিলাম, এটার ধরছিলাম x, তাহলে x ইকুয়াল টু কত আসে? +5। সো এই যে +5 অক্সিডেশন নাম্বারটা পাইছো ফসফরাসের, এটা আজীবন একই জিনিসই থাকবে যদি এটা ফসফেট র্যাডিক্যাল হয়। সো এই জন্য র্যাডিক্যালের মধ্যে থেকে কারোর অক্সিডেশন নাম্বার একবার বের করে রাখতে পারলে এটা আসলে সারা জীবন কাজে লাগে আর কি। সো এটা দেখা মাত্র আমরা বলে দিতে পারবো এখানে ফসফেট আছে, তার মানে এখানে +5। K2CrO4, এই কম্পাউন্ডটার নাম জানো? গতদিন কি বলে দিয়েছিলাম এটা? K2CrO4 কারো মনে আছে? এটা কিন্তু দেখতে তোমার কাছে সিমিলার মনে হবে কাকে? K2Cr2O7 কে। এটা কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেট, এটা কিন্তু K2CrO4, ডিফারেন্ট জিনিস। এটার নাম কিন্তু কি জানো? পটাশিয়ামকে আমি সংক্ষেপে কে দিয়ে লিখি আর কি, কে ক্রোমেট, মানে বুঝছো তো? তাহলে নামটা কী হবে বলো তো? পটাশিয়াম ক্রোমেট। এটা কিন্তু ডাইক্রোমেট না। আচ্ছা, সো পটাশিয়াম ক্রোমেটের মধ্যে কার অক্সিডেশন নাম্বার বাইর করতে হবে আমাদের? ক্রোমিয়ামের। এটা খুবই সহজ বাচ্চা জিনিস, হিসাব করে দেখো। এখানে পটাশিয়ামের +2, অক্সিজেনের হচ্ছে -8, তাহলে আমার টোটালি 0 বানাইতে গেলে এখানে কত লাগে? +6। দ্যাটস ইট, +6 অক্সিডেশন নাম্বার। বুঝতেছো নাকি আমি বেশি ফাস্ট যেয়ে ফেলতেছি? বলো, স্পিড ঠিক আছে তো ছোট্ট বন্ধুরা? জি ভাই। ওকে, ঠিক আছে। তাহলে এবার তোমরা একটু করো, ক্যালসিয়াম নাইট্রেটে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার লাগবে, করো, আমি আছি। আমি একটু লাইভে দেখি কি অবস্থা আমাদের। হাবিবুর রহমান, হাবিব কেমন আছিস ছোট্ট বন্ধু?
করছো করছো ক্যালসিয়াম নাইট্রেট, এখানে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার কত হবে? আচ্ছা, তাহলে আমরা একইভাবে কাজ করব কি, নাইট্রোজেনটা কি আকারে আছে, নাইট্রেট র্যাডিক্যাল আকারে আছে, তাহলে আমরা পুরো নাইট্রেটের অক্সিডেশন নাম্বার নিয়ে কাজ করি। নাইট্রেটের মধ্যে একবারে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার বের করবো, সারা জীবন কাজে লাগবে। তাহলে নাইট্রোজেনের ধরলাম এক্স, 3টা অক্সিজেন -6 ইকুয়াল টু কত হবে, -1। তাহলে আমাদের এক্স ইকুয়াল টু কত হবে বলো ভাই, +5। দ্যাটস ইট। সো এখানে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +5। এখন তোমার এটা ক্যালসিয়াম নাইট্রেট হোক, পটাশিয়াম নাইট্রেট হোক, নাইট্রেট থাকার মানে তুমি শিওর থাকো নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার +5। ওকে, এবার দিয়েছি অক্সিডেশন নাম্বার অফ নাইট্রোজেন ইন নাইট্রিক অক্সাইড। এই টাইপের ট্রিকি কোশ্চেনগুলো দেওয়ার কারণটা হচ্ছে জাস্ট টু চেক ওয়েদার ইউ নো দ্য ফর্মুলা অর নট, কারণ আমরা কেমিক্যাল ফর্মুলাগুলো শিখতে চাই না। নাইট্রিক অক্সাইডের ফর্মুলা কি কেউ জানো? এইটার ফর্মুলাটা হচ্ছে NO। আচ্ছা, গতদিন কি আমি নাইট্রোজেনের 5টা অক্সাইডের ফর্মুলা লিখে দিছিলাম? না লিখে দিলে আজকে দিতে হবে। দিছিলাম কি? এনিবডি? নবডি? বন্ধুরা মনে আছে কিছু? এই তোমরা পড়ো নাই আমি বুঝছি, এইভাবে করলে কিন্তু আমার ক্লাস করে শান্তি পাবা না, একদম অশান্তি লাগবে। আচ্ছা না ভাই পড়ার নাই। ওকে ঠিক আছে, চলো আমি তাহলে একটু লিখে দিই, কারণ আমার মনে নাই যে তোমাদের লিখে দিছিলাম কিনা। বাংলা ভার্সন লিখে দিছিলাম এটুকু মনে আছে। আচ্ছা, এখানে অক্সাইডস অফ ক্লোরিন, তো এখানে তাহলে একটা স্লাইড নেই, তাহলে এটা আমরা লিখে দিই হচ্ছে, লিখে নাও, এটা খুবই কাজে লাগবে। অক্সাইডস অফ নাইট্রোজেন। তোমাদের কি জানা আছে যে নাইট্রোজেনের ভ্যালেন্সি কত কত? 3 আর 5। Good, very good. That proves that you have just given the SSC exam. So SSC পরীক্ষা পর্যন্ত এইটুকুই জানে সবাই যে নাইট্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে 3 আর 5। কিন্তু যদিও আমি দেখাইছি আমার এসএসসির পোলাপাইনদেরকে নাইট্রোজেনের ভ্যালেন্সি আসলে 1 2 3 4 and 5। নাইট্রোজেনের অনেকগুলো ভ্যালেন্সি, আসো দেখি সেইগুলো একটু। তাহলে নাইট্রোজেনের ভ্যালেন্সি কত কত বললাম? 1 2 3 4 and 5 বলেই দিলাম। এবার তাহলে তোমরা একটু চেষ্টা করো যে নাইট্রোজেনের অক্সাইড কি কি হইতে পারে। আমি একটু প্রথমটা লিখে দিই। দেখো, আমাকে বলছে নাইট্রোজেনের অক্সাইড লাগবে, তাহলে আমি কি করব ভাই, নাইট্রোজেনের পাশে আমি অক্সিজেনকে লিখব। এখন গতদিন বলছিলাম মনে হয়, যে কাউকে না চাইলে যে কারোর পাশে বসানো যায়, কিন্তু বসাইতে নিয়মটা হচ্ছে বিয়ে দিয়ে ফেলতে হবে। বিয়ে দেওয়া মানে বুঝছো তো, ইউ হ্যাভ টু ফর্ম বন্ড। সো বন্ড ফর্মেশনের সময় ভ্যালেন্সি ট্রান্সফার হয়। তাহলে নাইট্রোজেনের ভ্যালেন্সি প্রথমে কত ইউজ করবো বলো, 1 নাকি 5? যে কোনো এক সাইড থেকে শুরু করি, 1 ইউজ করি। তাহলে নাইট্রোজেনের ভ্যালেন্সিটা আমি অক্সিজেনকে দিব, আর অক্সিজেনের ভ্যালেন্সি কত, 2। দ্যাটস ইট, N2O। সহজ। তাহলে পরের কম্পাউন্ডের ফর্মুলাটা কী হবে, পরের অক্সাইডটা তোমরা বলো, আমি আর বলবো না। নাইট্রোজেনের নেক্সট অক্সাইডটা কী হতে পারে? নাইট্রোজেনের পাশে আমি লিখলাম হচ্ছে অক্সিজেন। লেখার পরে কি করব, আমাদের ভ্যালেন্সি ট্রান্সফার করতে হবে। তো ভ্যালেন্সি তো দুইজনেরই 2, তাহলে আমি আর কাকে কী দিব, ফর্মুলা এইটা। তারপরের ফর্মুলাটা কী হবে, নাইট্রোজেনের পাশে লিখলাম অক্সিজেন। নাইট্রোজেনের ভ্যালেন্সি এবার কত ইউজ করবো, এখানে করছিলাম হচ্ছে নাইট্রোজেনের ভ্যালেন্সি 1, এখানে ছিল নাইট্রোজেনের ভ্যালেন্সি 2, এখানে নাইট্রোজেনের ভ্যালেন্সি কত ইউজ করবো, এখানে ইউজ করবো হচ্ছে 3। তাহলে নাইট্রোজেনের এই ভ্যালেন্সিটা যাবে অক্সিজেনের সাথে, আর অক্সিজেনের ভ্যালেন্সি কত, 2, সেটা যাবে হচ্ছে নাইট্রোজেনের সাথে। দ্যাটস ওয়াই ফর্মুলা ইজ N2O3। বুঝছো তো নাকি? কঠিন লাগতেছে? কঠিন লাগলে বলো। আচ্ছা, এটা বুঝো নাই N2O3টা, তাই তো? আচ্ছা দেখো ভাই, তুমি সিম্পলি নাইট্রোজেনের অক্সাইড লিখতে বলছো তোমাকে, তাহলে নাইট্রোজেনের পাশে কি লিখবা, অক্সিজেন লিখবা। লেখার পরে যেটা করবা, সিম্পলি ভ্যালেন্সি ট্রান্সফার, একজনের ভ্যালেন্সিটা তুমি আরেকজনের সাথে বসাই দিবা। তাহলে নাইট্রোজেনের ভ্যালেন্সি কত ইউজ করছি, আগে আমরা 1 ইউজ করে ফেলছি, এরপরে 2 ইউজ করছি, এবার আমি টার্গেট নিচ্ছি 3 ইউজ করবো। তাহলে 3টা কোথায় বসাবো, এটা তো হচ্ছে অক্সিজেনের সাথে বসাইতে হবে। আর অক্সিজেনের ভ্যালেন্সি কত, অলওয়েজ 2, এই যে N2O3। বুঝতে পারছো এবার? ওকে ঠিক আছে। তারপরে পরের ফর্মুলাটা কী হবে তাহলে বলেন তো আপনারা এবার। এবার আর আমি করতে পারবো না, তোমরা করো। এনের সাথে ও বসাইলাম, নাইট্রোজেনের ভ্যালেন্সি কত ইউজ করবো, 4, তাহলে সেটা চলে যাচ্ছে অক্সিজেনের সাথে। অক্সিজেনের ভ্যালেন্সি কত, 2। এই যে N2O4 হয়ে গেল, N2O4। ঠিক আছে। আচ্ছা তাহলে লাস্টটা আপনারা বলেন, এটা যেহেতু পারছো তাহলে পরেরটাও পারবা, বলো। N2O5। একদম বাচ্চা জিনিস, N2O5। এখন এখানে একটা ছোট্ট কিন্তু আছে, সেই কিন্তুটা হচ্ছে
Sometimes you'll find this formula to be written as NO2. Hopefully you have seen it already, right? কেন ওই যে 2 2 কাটাকাটি করে দিছে, বুঝছো না ব্যাপারটা? এখানেও 2 আছে, এখানেও 4 আছে, সো সেম মাল্টিপল রাখার দরকার কি? সবাইকে 2 দিয়ে ডিভাইড করে দিলে আমাদের হয়ে যাচ্ছে NO2। এখন এই দুইটা জিনিস তাহলে আমরা অলমোস্ট বলতে পারি সিমিলার থিং, বাট ট্রাস্ট মি দিস টু থিংস আর নট সেম অ্যাকচুয়ালি। This is what we call monomer and that is what we call dimer, and we'll be discussing about it later, not right now, but জেনে রাখো এই দুইটা জিনিসকে আমরা সেম বলে ভাবলেও আসলে জিনিস দুইটা সেম না, তবে সিমিলার জায়গা থেকে আসছে। দে ডু হ্যাভ সিমিলার প্যাটার্ন বাট দেয়ারস এ ডিফারেন্স, ঠিক আছে? সো তাহলে এখন এই দুইটা অক্সাইড বেসিক্যালি আলাদা আর কি। সো এখন আমাদেরকে যেটা করতে হবে এদের নাম টাম শিখে ফেলতে হবে। N2O এটার নামটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। I know that will be a little bit hard for you people to learn the names right now because you don't have any pressure on your head. সামনে পরীক্ষা নাই, কিচ্ছু নাই, ছুটি আছে, কিন্তু এই নামগুলো শিখে ফেলতে হবে ভাই, যেভাবে হোক শিখে ফেলতে হবে। একটু দাঁড়াও, তোমাদের বন্ধু ফোন দিছে, শাকিল ফাজিলটা কোথায় গেল? এর তো আমাকে কল দেওয়ার কথা না, কোনো ঝামেলা হয়েছে নাকি? আচ্ছা, এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, এটার নাম হচ্ছে শাকিল বলো। কেন কেন? হ্যাঁ হ্যাঁ পাঠাচ্ছি পাঠাচ্ছি। কোন কোন হোয়াটসঅ্যাপে পাঠাবো? এটাতে? ওকে ওকে। হ্যাঁ, তোমরা কি একটা জিনিস শুনছো, ওই যে কখনো নামের শেষে আমরা আস বলি, কখনো নামের শেষে আমরা ইক বলি, এটা কি খেয়াল করছো? এখন এটা কি জানো যে আস কখন হয় আর ইক কখন হয়? আস অ্যান্ড ইক। যেমন ধরো ফেরাস অক্সাইড আমরা বলি, ফেরিক অক্সাইড আমরা বলি। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স অ্যান্ড ওয়েন টু ইউজ হোয়াট? সবসময় আস হচ্ছে আমাদের যেটা ইন্ডিকেট করবে সেই জিনিসটা হচ্ছে, আচ্ছা আমার এখানে লেখাটা ঠিক হচ্ছে না, আমি একটু উপরেই লিখে দিই। আস মিনস লেস, lower oxidation number, lower valency, that will be called as As, and whenever we'll be using ik will be meaning more, or I should better say higher. Higher is called ik and lower is called As. So তাহলে এখানে দেখো তো এটার নাম কেন আমরা নাইট্রাস অক্সাইড বলতেছি, বিকজ নাইট্রোজেন ইজ ইউজিং লোয়ার ভ্যালেন্সি হিয়ার। সো এইখানে কি হচ্ছে, একটু হায়ার উঠছে না, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতেছি হচ্ছে নাইট্রিক অক্সাইড, বুঝেছো? সো দ্য অক্সাইড which will have the least valency of nitrogen will be called as nitrous oxide, and a little bit higher will be called as nitric oxide. তাহলে এখন দেখো এইটার নাম কি বলবো? এইখানে এসে তো আর আমি আসারিকের পরে আর কিছু বলতে পারতেছি না, এখানে তো নাইট্রোজেনের ভ্যালেন্সি আরও একটু বেশি। সো এখন আমাদের যেটা করতে হবে, নাম্বারগুলো ইউজ করে কথা বলতে হবে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ডাইনাইট্রোজেন তারপরে ট্রাইঅক্সাইড, because there is 2 nitrogen atoms and 3 oxygen, that's why dinitrogen trioxide. তাহলে বলো তো এবার এটার নাম কি হবে? N2O4 এর নাম N2O4। ইয়েস বস, এইটাই চারটা তো, তাহলে টেট্রা ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড। টেট্রা অক্সাইড বানানটা কেমন? টেট্রক্সাইড, ওই এটা থাকে না। আচ্ছা, তোমাদের জন্য আমি নতুন করে বানান টানান ঠিক মতো শিখতেছি, মানে আগে যে যারা ইংলিশ ভার্সনে ছিল আমার কাছে পড়তো, আমি তো এই বলে দিতাম, ওরা লিখে নিত আর কি, বানান ভুল করলেও সমস্যা ছিল না। কিন্তু এখন তো এটা ডেডিকেটেড ইংলিশ ভার্সন ব্যাচ, সো আই হ্যাভ টু লার্ন আ লট। এবং দেখো একটা মজার জিনিস, তোমাদের জন্য গতকালকে যখন আমি স্লাইড বানাচ্ছিলাম, আমি একটা অবাক করা জিনিস খেয়াল করলাম, একটা বিশেষ কম্পাউন্ডের নাম, এটা না সারা জীবন, আমি 18 বছর ধরে পড়াচ্ছি, আমি নিজে আরও 2 বছর আগে পড়ছি, তাই না? 20টা বছর ধরে শুধু আমি না, আমাদের দেশের লেখা বইতে, সমস্ত বইতে এটার নামটা ভুল লেখা। আমি যেদিন তোমাদের ক্লাস নিলাম 20 তারিখ ছিল মনে হয়, হ্যাঁ, ওই দিন আমি আবিষ্কার করছি এই জিনিসটা, মানে খুঁজে খেটে গুগল সার্চ করে বের করতে যে কি অবাক করা ব্যাপার না? কারণটা কি, আমি ওটার ইংরেজি নাম জানতাম না, যে ওটা কি ইংরেজির বানানটা কি, ওইটা খুঁজতে যেয়ে দেখলাম আমাদের সমস্ত বইতে সারা জীবন ভুল লেখছে। মানে কত লক্ষ কোটি মানুষ এখান থেকে শিখছে, চিন্তা করো তো। সেই জন্য শেখার আসলে কোনো শেষ নাই। তোমাদের উদ্দেশ্য করে সঠিকভাবে শিখতে যেয়ে আমি দেখলাম যে আগে সব জানা ভুল ছিল, মানে একটা বিশেষ কম্পাউন্ডের ক্ষেত্রে আর কি। ওকে, সো N2O5 এর নাম কি হবে? ডাইনাইট্রোজেন, হ্যাঁ, সো এটাকে আমরা বলবো পেন্টক্সাইড।
বানানটা এরকম আর কি। ওকে, সো এবার NO2 কে তাহলে কি বলবো আমরা? NO2 একটু ভাবো তো NO2 কে কি বলা যায়? আমি কিন্তু এইটার নাম বলছি, N2O4 এর নাম হচ্ছে এটা, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড। তাহলে NO2 এর নাম কি বলবো আমরা? হোয়াট ইট শুড বি কল্ড? এইটার নাম হবে হচ্ছে নাইট্রাস অক্সাইড। না, নাইট্রাস অক্সাইড তো N2, এই পাগলা কি বলো তা বলতে বলো এগুলা। NO2 এর নাম হবে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। অক্সাইড। হ্যাঁ, সিম্পলি নাইট্রোজেন ডাইঅক্সাইড এটা কি তাই NO2। হবে? দুইটা অক্সিজেন আছে না, তাহলে আমাদের বলা লাগবে ডাইঅক্সাইড। বুঝিয়াছো? এই যে নাইট্রোজেনের 5টা অক্সাইড, আমি জানি এখন তোমার মাথায় পরীক্ষার কোনো চাপ নাই, শেখার কোনো বিশেষ তাগাদা ফিল করতেছো না, কোনো মোটিভেশন পাচ্ছ না, বাট ট্রাস্ট মি, ইফ ইউ হ্যাভ বিগার ড্রিমস দ্যাট উইল ডু সামথিং গ্রেট। তোমার ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রিটা একটু আগেই শুরু করা উচিত, তা নাহলে ভাই আসলে সময় পাবো না। কলেজ খুলে গেলে যে কী যে তাইরে নাইরে নাই শুরু হয়ে যাবে, আরও তো ইংলিশ ভার্সনে বুঝো, যত্ন নেই আমরা আরও কম, তোমরা মাইনরিটি না। সো ব্যাপারটা হচ্ছে যে বিপদে পড়ে যাবা, একটু আগে থেকে যদি একটু শিখে রাখতে পারো, আমি বলবো না একবার রক সলিড হইতে হবে, কাজে লাগবে, আসলে ভয়ঙ্কর কাজে লাগবে আর কি। সো এই যে দেখো, তোমাকে বলছিল নাইট্রিক অক্সাইডের কি জানি, এই যে কোথায়, এই যে অক্সিডেশন নাম্বার অফ নাইট্রোজেন ইন নাইট্রিক অক্সাইড। সো নাইট্রিক অক্সাইডের ফর্মুলাটা কি? নাইট্রিক অক্সাইডের ফর্মুলা হচ্ছে NO যদি হয়ে থাকে তাহলে অক্সিজেন তো এখানে -2, তাহলে নাইট্রোজেন শুড হ্যাভ +2, এই যে +2। ঠিক আছে, মানে এইখানে স্যাররা প্যাচ লাগাই এইভাবে যে তোমাকে কেমিক্যাল নেম দিয়ে দিছে, দে ডিডন্ট গিভ ইউ দ্য ফর্মুলা। সো তুমি যেহেতু ফর্মুলা জানো না তাহলে তো করতে পারবো না, সো এই জন্য ফর্মুলাটা শিখে নিয়ে ফেলতে হবে আর কি। এটা কি? ওকে, তারপরে দ্যাটস এ স্পেশাল টাইপ অফ কম্পাউন্ড। এই যে কম্পাউন্ডটা দেখতে পাচ্ছ, এই টাইপের কম্পাউন্ড হয়তো বা তোমরা আগে দেখো নাই, এগুলোকে বলি আমরা কমপ্লেক্স কম্পাউন্ড, বাংলায় বলো জটিল যৌগ। সো কমপ্লেক্স কম্পাউন্ড কেমনে বুঝতে হয়? কোনো একটা কম্পাউন্ডের ভিতরে দেখবে এরকম থার্ড ব্র্যাকেট আছে, এরকম বক্স ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটগুলো দেখে তুমি বুঝবা যে শিওর এটা কমপ্লেক্স কম্পাউন্ড। যদিও এরকম বক্স ছাড়াও তোমার কমপ্লেক্স আছে, সেগুলো আমরা সেকেন্ড ইয়ারে উঠে পড়বো, বাট আপাতত জেনে রাখবো এরকম থার্ড ব্র্যাকেট দেখার মানে ভাই শিওর এটা কমপ্লেক্স কম্পাউন্ড। এখন কমপ্লেক্স কম্পাউন্ডে এখানে কাঠটা বের করতে বলছে, অক্সিডেশন নাম্বার, এখানে বলছে আয়রনেরটা বের করতে। কেমনে করতে হবে? একটা চালাকি আছে, দেখো। তোমরা কেউ যেহেতু বাড়ির কাজ সাবমিট করো না, আমি বুঝতে পারছি না তোমরা আসলে মানে গত ক্লাস বুঝছিলা কিনা বা এখন ধরতে পারবা কিনা আমার কথাগুলো। সেটা হচ্ছে এই যে সালফেট, এটা তো চিনতে পারতেছি যে এটা একটা র্যাডিক্যাল। সো এই সালফেটের চার্জ কত একটু মনে করে বলো তো? সালফেট র্যাডিক্যালের চার্জ কত? -2, মানে বেসিক্যালি 2- চার্জ। হ্যাঁ, সো এটাকে আমরা এখানে লিখবো হচ্ছে -2, হইলো? পুরোটার একসাথে লিখে দিছি, চালাকিটা এটাই। আমার সেপারেটলি সালফারের অক্সিজেনের জানার দরকার নেই, অল আই নো ইজ অ্যাজ এ হোল ইট হ্যাজ দ্য চার্জ অফ -2। তাহলে এবার একটু ভেবে বলো তো ভাই, NO এর চার্জ কি হবে? এই বস্তুটুকুর চার্জ কি হবে? +2। হয় নাই? 0, কেন 0? কারণ এটা নিউট্রাল কম্পাউন্ড তাই। ছোট্ট বন্ধু, এই যে দেখো একটু আগে লিখে আসছিলাম, দ্যাটস এ চার্জ নিউট্রাল কম্পাউন্ড, সিম্পলি দ্যাটস এ কম্পাউন্ড, ইট ডাজন্ট হ্যাভ এনি চার্জ। বুঝতে পারছো কি? ওটা চার্জ হবে হচ্ছে 0। ওকে, তাহলে এই চালাকিগুলোই করতে হবে আর কি, যে এখানে হচ্ছে নাইট্রিক অক্সাইডের চার্জ 0। এরপরে তো তোমাদের চিরপরিচিত পানি, এই পানি বাবার চার্জ কত? পানি বাবারও তো চার্জ 0, সে 5টা থাকুক আর 50টা থাকুক, ডাজন্ট ম্যাটার। তাহলে এবার বলেন তো আয়রনের অক্সিডেশন নাম্বার কত হবে এখানে? +2। এতই সহজ ছিল জিনিসটা, এতই সহজ ছিল। অল ইউ নিডেড ইজ জাস্ট টু নো যে হুইচ ওয়ান হ্যাজ হোয়াট চার্জ। ডান। আচ্ছা, এবার আসো অক্সিডেশন নাম্বার অফ কপার ইন এই বস্তু, এইটা তোমরা করো এবার, আমি আর করবো না। এটা একটা কি কমপ্লেক্স কম্পাউন্ড না? দেখতে পাচ্ছ থার্ড ব্র্যাকেট আছে, তোমরা করো, আমি একটু রেস্ট নেই, করবো না। বলো কত হবে কপারের? +2। শাকিলের এত সময় লাগলো? এই সালফেটের চার্জ কত? -2। অ্যামোনিয়া, isn't that a compound? Yes it is, so that will be 0, so copper will have +2. Done, +2। আচ্ছা, অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন ইন O2F2 করো তো এটা তোমরা। O2F2 এর নাম বলছিলাম গতদিন, এটাকে বলা হচ্ছে, মনে আছে? ডাই অক্সিজেন ডাইফ্লুরাইড, ডাইঅক্সিজেন ডাইফ্লুরাইড।
করো। এখানে আমাদের লাগবে হচ্ছে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার। কেমনে করা যায় দেখেন তো। Each fluorine has oxidation number of what? -1. So that's 2 fluorine. So you'll have -2 in total at that side. তাহলে এই পাশে কত হবে? টোটালি হবে হচ্ছে +2। তাহলে দুইটা আছে। প্রত্যেকটা অক্সিজেনের অক্সিডেশন নাম্বার তাহলে কত বলেন তো আমাকে একটু? +1। +1 সহজ, খুবই সহজ। আচ্ছা, অক্সিডেশন নাম্বার অফ নাইট্রোজেন ইন নাইট্রাস অক্সাইড। দেখছো কত বড় শয়তানি করছে? শয়তানিটা কি? দে ডিডন্ট গিভ ইউ দ্য ফর্মুলা। তুমি ফর্মুলা জানো কি না এটা চেক করতেছে। তাহলে বলো নাইট্রাস অক্সাইডের ফর্মুলা কি হবে আমাদের? নাইট্রাস অক্সাইড N, তারপরে কি জানো? N2O। এই তো, যে শিখে ফেলতে পারছো এখন কাজে দিবে দেখো, N2O। তাহলে এখানে বলেন, আপনারা বলেন নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার কত আসে? +2 পাগল। ওটা +4 সরি আরে পাগলা রে, +1 আরে বেটা এটা +1 বোঝা না। N2O অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত রে ভাই? -2 না? তাহলে এই পাশে টোটালি কত হবে? +2 না? +2 তো দুইটা নাইট্রোজেন মিলে, তাহলে প্রত্যেকটার অ্যাভারেজ কত? +1 আসে না? বুঝা নাই শাকিল? জি বুঝতে পারছি এবার। ওকে চলো, তারপরে আমাদের আরও বাড়ির কাজ ছিল। অক্সিডেশন নাম্বার অফ ফসফরাস ইন P2O5, এগুলো তো বাচ্চা জিনিস, +5 হবে। Formula of barium superoxide, they just asked you the formula, and why is it asked in the right in the middle of oxidation number? তার কারণটা হচ্ছে অক্সিডেশন নাম্বারের কনসেপ্টটাকে ইউজ করে তুমি এটা বের করতে পারবা। মজার আইডিয়া। বলো তো কেমনে করা যায়? বেরিয়াম সুপার অক্সাইডের ফর্মুলা জানতে চাইছে, অক্সিডেশন নাম্বারের আইডিয়া বের করে আমরা কিভাবে বের করতে পারি। Let the formula of barium superoxide is, ধরে নিতে হবে আর কি, is কি ইস্যু একটা ধরে নেই। চলো ধরে নিলাম হচ্ছে আমাদের বেরিয়াম সুপারঅক্সাইডের ফর্মুলা BaON। we just don't know the value of N, there will be some number, any number is possible, we'll just need to find it out যে নাম্বারটা আসলে কত। মানে ফোর্সে বিভিন্ন অক্সাইডে কি অক্সিজেন এক এক সংখ্যক থাকে না, somewhere there will be 2 oxygens 3 4 doesn't matter, we don't know, so ওই নাম্বারটা আমাদের বাইর করতে হবে আর কি। তোমরা কি বুঝছো এই ফর্মুলাটা যে ধরে নিছি এটা কোনো আপত্তি আছে? তো আপত্তি আছে নাকি বইলো? আচ্ছা ঠিক আছে, আপত্তি নাই, মানে দ্যাট শুড বি দ্য স্টাইল। আমি জানি না ওটার ফর্মুলা, আমি ধরে নিলাম ফর্মুলাটা এইটা। এখন যেটা করা লাগবে, তোমার একটু অক্সিডেশন নাম্বারের চিন্তা করা লাগবে। একটু ভাবো তো ভাই, বেরিয়ামের অক্সিডেশন নাম্বার অলওয়েজ কত হবে? বেরিয়ামের +2। কেন +2? কারণ এটা হচ্ছে সেকেন্ড গ্রুপে আছে। ইয়েস, এখন তোমার তার মানে পিরিয়ডিক টেবিল সম্পর্কে একটু আইডিয়া না থাকলে কিন্তু এসব কোশ্চেন আনসার করা যাবে না। সো আমরা বেরিয়ামের অক্সিডেশন নাম্বার যেহেতু +2 হবে, তাহলে এখানে লিখে দিচ্ছি +2 প্লাস, বলেন তো অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? -2 না? জি গাধা, একটু ভাবো, এখানে -2 ভাবা যাবে না, -2 নেওয়া যাবে না। কেন বুঝো নাই? তোমাকে এখানে কি বলছে, বেরিয়ামের কোন অক্সাইড লাগবে? এটা সুপার অক্সাইড লাগবে না? সুপার অক্সাইড। তাহলে সুপার অক্সাইড লাগলে সুপার অক্সাইডে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হয়? -1/2। তাহলে এখানে কি লেখা লাগবে বোঝো নাই? -1/2 ইনটু হচ্ছে n ইকুয়ালস হচ্ছে 0, দ্যাট শুড বি রিটেন। এইটাই লেখা লাগবে। বুঝেছিস কি রে বাবারা? জি বুঝতে পারছি ভাই। ওকে, তাহলে এবার বলো তো বন্ধু, এখান থেকে n এর ভ্যালু কত আসে? 4 আসবে না? হিসাব করে দেখো, এই +2 এর পাশে গেল, -2 হলো, মাইনাস মাইনাস কেটে গেল, এই 2 আবার ওপাশে যে 4 হয়ে গেল। দেয়ারফোর দ্য ফর্মুলা ইজ, বলেন কি হবে? BaO4। এইটা হচ্ছে বেরিয়াম সুপার অক্সাইডের ফর্মুলা, গ্যারান্টেড। তুমি চাইলে গুগল সার্চ করে দেখতে পারো, যা ইচ্ছা করে দেখতে পারো, বাট লজিক্যালি এইটাই হচ্ছে বেরিয়াম সুপার অক্সাইডের ফর্মুলা BaO4। তাহলে দেখো আমি তোমাদেরকে যে আইডিয়াটা নিয়ে মানে আলোচনা করতেছি যে অক্সিডেশন নাম্বার, দ্যাট ইজ নট অনলি অ্যাজ ইফ যে পরীক্ষায় যাইলে আমার জারণ মানে অক্সিডেশন নাম্বার বাইর করে দিতে হবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট উইল হেল্প ইউ ইন সো মেনি ওয়েজ, যে আসলে তুমি একটা কম্পাউন্ডের ফর্মুলা বোঝো কিনা। আর কেমিস্ট্রি মানে ভাই কম্পাউন্ড নিয়েই কাজ, রিয়াকশন নিয়েই কাজ, এগুলো ঠিক মতো না জানলে বিপদ আছে। অ্যান্ড দ্যাটস ওয়াই উই কল দিস কোর্স অ্যাজ ফাউন্ডেশন, যে তোমার 9-10 এই কনসেপ্টগুলো করা হওয়ার কথা ছিল, যদি না হয়ে থাকে লেটস গো এ লিটল বিট ডিপার।
সো ওইটাই করতেছি আর কি। ওকে, সো তাহলে ফর্মুলা হচ্ছে BaO4। এবার বলো অক্সিডেশন নাম্বার অফ নাইট্রোজেন ইন H2N2O2। এই বস্তুটার নাম জানো? H2N2O2 এটার নাম জানো কি? H2N2O2 এটার নামটা হচ্ছে হাইপোনাইট্রাস অ্যাসিড। হাইপোনাইট্রাস অ্যাসিড। সো এখানে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার কত হবে হিসাব করে দেখবা, এখানে আসা হচ্ছে +1। +1, রাইট। সো তারপরে কি বলছে আমাকে, অক্সিডেশন নাম্বার অফ আয়রন ইন ফেরোসোফেরিক অক্সাইড। তোমরা কি ফেরোসোফেরিক অক্সাইডের ফর্মুলা জানো? ফেরোসোফেরিক অক্সাইড নাম শুনে তো বোঝা যাচ্ছে এটার মধ্যে কি আছে, ফেরাস অক্সাইড এবং ফেরিক অক্সাইড, এই দুটার মিক্সচার। সো উইল বি কলিং ইট অ্যাজ ফেরোসোফেরিক অক্সাইড। হ্যাঁ, তোমরা তো ইংলিশ ভার্সনে পোলাবেন, তোমাদের জানার কথা। দুইটা ওয়ার্ডকে যখন আমরা ফিক্সিং করি, নতুন একটা বড় ওয়ার্ড বানাই, তখন আমরা একটা ও লাগাই না মাঝখানে, জাস্ট লাইক থিঙ্ক অ্যাজ ইফ ফিজিওলজি। সো ফিজিও মানে বা ফিজিক থেকে ফিজিওলজি, ওই লাগানোর সময় মাঝখানে দেখো একটা ও লাগাইছে, সোশিওলজি এরকম আর কি। লজি মানে তো সায়েন্স, তাই না, দ্য স্টাডি। সো ব্যাপারটা এরকম। সো এখানে আমরা ফেরোসো বলতেছি, মানে হচ্ছে ফেরাস ছিল আর ফেরিক ছিল, এই দুটাকে কম্বাইন করে ফেলছে এই ওটাকে দিয়ে। সো ফেরোসোফেরিক অক্সাইডের ফর্মুলাটা কেমন হবে? ফর্মুলাটা হচ্ছে Fe3O4, দ্যাটস হোয়াট ইকুয়াল ফেরোসোফেরিক অক্সাইড। তাহলে এখানে একটু বাইর করে দেখেন তো আয়রনের অক্সিডেশন নাম্বার কত আসে। If Fe3O4 is the formula 2.67, এখানে তোমাদের হিসাবে আসা উচিত +2.67। Now can you explain me how is that even possible? What does that suggest? That suggests each iron atom has donated 2.67 number of electrons, but we know we cannot divide the electrons like that. Either you have to give 2 electrons or you have to give 3 electrons, but you cannot do that. So what is the explanation? কাহিনীটা কি? মানে তুমি আমারে 2টা ডিম কিনে দিতে পারো, নাহলে 3টা ডিম কিনে দিতে পারো, তুমি তো আমারে 2.67টা ডিম কিনে দিতে পারো না আসলে। ভাইয়া আপনার কথা কেটে কেটে আসতেছে। কি বলিস? ও, তাহলে তোমাদের নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে শাকিলের। এবার ঠিক আছে ভাইয়া। ওকে, সো এটার এক্সপ্লেনেশন আমরা পাবো আরও পরে, বাট আপাতত জেনে রাখো আয়রনের অক্সিডেশন নাম্বার যেখানে +2.67 হয়েছে, ইভেন দো ইউ ক্যানট এক্সপ্লেইন দ্যাট, বাট দ্যাটস ট্রু, দ্যাটস রাইট, দ্যাটস কারেক্ট। এটা আমরা পরে পাবো আর কি এর ব্যাখ্যা। ওকে, সো তারপরে কি আছে, অক্সিডেশন নাম্বার অফ ক্লোরিন ইন Cl2O7, এগুলো তো বাচ্চা জিনিস, এটা হবে হচ্ছে +7, নিজেরা বললেই পারবা। অক্সিডেশন নাম্বার অফ ক্লোরিন ইন HClO, নর্মাল জিনিস, এটা +1, এটা -2, তাহলে ক্লোরিনের কত হবে +1, কারণ টোটাল তো আমার 0 লাগবে, তাহলে +1 হইল। তারপরে কি আছে বলো তো বন্ধু, oxidation number of sulfur in thiosulfuric acid. So do you know the formula of thiosulfuric acid? If you don't know the formula, পারা যাবে না তো। thiosulfuric acid, সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা কি আমাদের? H2SO4, ওইখানে অক্সিজেন একটা কমাই দিয়ে সালফার একটা বাড়াই দিতে হবে, তাহলে সালফার বাড়াইলে কি হয়ে যাবে আমাদের? S2, 4টা ছিল অক্সিজেন, এখন কত হয়ে যাবে? 3, H2S2O3, বুঝেছো? আচ্ছা, আমাকে এবার একটু বলো তাহলে এখানে কি হবে কাহিনী, অক্সিডেশন নাম্বার অফ সালফার ইন থায়োসালফিউরিক অ্যাসিড। সহজ জিনিস, নিজেরা করবা, এটা +2 আসবে আমি জানি। এই যে দেখছো, দেখা মাত্র বলে দিতে পারতেছি হিসাব ছাড়াই, কারণ কি এগুলো জীবনে এতবার করছি, মুখস্থ হয়ে গেছে। এখন নট দ্যাট যে আমার বয়সে এসে মুখস্থ হয়েছে, এটা তোমাদের বয়সে বাচ্চাকালে থাকতেই আমার মুখস্থ হয়েছে। মানে এইসব জিনিস সহজ জিনিস, 2-1বার হাতে করলে মনে থাকে যে এইখানে এইটা আসবে আর কি। আচ্ছা, অক্সিডেশন নাম্বার অফ কার্বনের মিথেন কত হবে? মিথেনের মধ্যে কার্বনের অক্সিডেশন নাম্বার CH4, বলো দেখি। +4। ব্রো, ভাবো -4। হাইড্রোজেন বেশি ইলেকট্রোপজিটিভ, সো ওকে প্লাস ধরে নিয়ে কার্বনকে মাইনাস বানাইতেই হবে আমাদের। বোঝো না এই ব্যাপারটা? তাহলে হাইড্রোজেন যদি প্লাস হয় তাহলে এটা সামনে বসার কথা না? ভেরি গুড, এই পয়েন্টটাই তো আমি আলোচনা করতে চাই। দেখো এখন সেটা হচ্ছে এই যে তুমি বললে বন্ধু যে কার্বন ওয়াজ সাপোজ টু সিট বিহাইন্ড নট বিফোর, সো এটার ব্যাপারে একটু তাহলে জেনে নাও। ফর ইনঅর্গানিক কম্পাউন্ডস, আমি আর লিখলাম না পুরা, ইনঅর্গানিক কম্পাউন্ডের জন্য নিয়মটা হচ্ছে
ইউ হ্যাভ টু রাইট প্লাস থিং ফার্স্ট দেন মাইনাস থিং। আর কাদের জন্য এবার বলো তো, অর্গানিকদের জন্য যদি কথা বলি, তাহলে এবার ফর অর্গানিক কম্পাউন্ডস COMPOUNDS ফর অর্গানিক কম্পাউন্ডস নিয়মটা উল্টা। মাইনাসটাকে নর্মালি আমরা সামনে লিখি আর প্লাসটাকে আমরা পিছে লিখি। তোমাদেরকে আমি একটা এক্সাম্পলও দিতে পারি। কীরকম, তোমরা এটা চিনো নিশ্চয়ই, CH3COONA। এই কম্পাউন্ডের মধ্যে আমাকে একটু বলেন তো পজিটিভ পার্টটা কোনটা এখানে? CH3COON এর মধ্যে পজিটিভ পার্টটা কোনটা আর নেগেটিভ পার্টটা কোনটা? পজিটিভ পার্টটা আছে একদম লাস্টে, সোডিয়াম। আর নেগেটিভ পার্টটা হচ্ছে সামনে বসছে, ইথানয়েড আয়ন বা হচ্ছে কি অ্যাসিডেট আয়ন। সো এইখান থেকে তো আমরা দেখতে পাচ্ছি এই যে নেগেটিভ পার্টটা বসছে হচ্ছে দেখো সামনে আর পজিটিভ পার্টটা বসছে পিছনে। এটা ইউজুয়ালি হচ্ছে অর্গানিকের নিয়ম। তবে অর্গানিকের ক্ষেত্রে এই যে নেগেটিভকে পজিটিভকে এটা দেখার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যাকচুয়ালি তাদের মধ্যে কি বন্ডিং আছে, কে কোথায় কানেক্টেড। যে যেখানে কানেক্টেড থাকে তাকে ওইখানে লেখা লাগে। তোমরা আমার কথা বোঝো নাই? মানে একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ বলতেছি, অর্গানিকের ক্ষেত্রে নিয়ম যদি হয়ে থাকতো যে নেগেটিভটাকে সবসময় আগে লেখা লাগবে, তাহলে এইটুকু র্যাডিক্যালের মধ্যে আবার নেগেটিভ সবচেয়ে বেশি কি অক্সিজেন না? তাহলে অক্সিজেনটাকে তো একেবারে শুরুতে লেখা উচিত ছিল, তা তো আর লেখা নাই। কেন লেখা নাই? কারণ অর্গানিকের ক্ষেত্রে প্লাস মাইনাস কে সামনে কে পিছনে এটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ওভারঅল কম্পাউন্ডটার ফর্মুলার মধ্যে যে অ্যাটমের সাথে যে কানেক্টেড তাকে ওইভাবে লেখা লাগে। বোঝো নাই? ধরো আমি একটা ফর্মুলা লিখি তাহলে বুঝবো আর কি। এইটার স্ট্রাকচারাল ফর্মুলা কেমন? সি এর সাথে 3টা হাইড্রোজেন থাকে এখানে আর একটা সি থাকে, তার সাথে একটা ডাবল বন্ড দেওয়া ও থাকে আর একটা অক্সিজেন এরকম থাকে। এই এখন এখানে দেখো তো এই যে 3টা মানে একটা কার্বনের সাথে এই যে 3টা হাইড্রোজেন আছে, এটা অ্যাজ এ বাঞ্চ, বাংলায় কি বলে, একটা গুচ্ছ আকারে আছে না, অ্যাজ এ বাঞ্চ ওইটাকে একবারে লিখে দিতে হয় CH3। তার পাশে আছে কি সি, তার সাথে আছে 2টা ও, এই জন্য লেখছে তার পাশে সি তার পাশে 2টা ও। তোমরা কি বুঝছো আমার কথা? ইনঅর্গানিকের ক্ষেত্রে রুল হচ্ছে প্লাস মাইনাস সিরিয়ালে যাওয়া, প্রথম দিকে প্লাসগুলো থাকবে, যত পিছনে যাব তত নেগেটিভ জিনিস আসবে। অর্গানিকের ক্ষেত্রে আসলে প্লাস মাইনাস কোনো ইস্যু না। অর্গানিকের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে দ্য ওয়ে দে আর বন্ডেড, ইউ হ্যাভ টু রাইট ইট দ্যাট ওয়ে। সো ইফ সামবডি ইজ কানেক্টেড টু সামওয়ান, রাইট ইট টুগেদার, ইফ সামবডি ইজ নট দেন পুট ইট অ্যাওয়ে। সিম্পল সিস্টেম। বুঝতে পারছিস তো শাকিল বা বাকি যারা আছো? ওকে, সো এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, চলো তাহলে আমি কিন্তু আবারও বলতেছি যে ফর অর্গানিক যে লিখে রাখছি মাইনাস আগে প্লাস পরে, এইরকম কোনো বাধা ধরা নিয়ম না, এটাকে কেটে দিলাম আর কি, যে এরকম কোনো বাধা ধরা নিয়ম নেই। এটা ফলো চাইলে করতে পারো, নাও করতে পারো, বাট মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হচ্ছে যে যার সাথে কানেক্টেড ওইরকম বাঞ্চ বাই বাঞ্চ লেখা লাগে আর কি, মানে পার্ট বাই পার্ট। ওকে, এটা একটা মজার প্রশ্ন। প্রুভ দ্যাট অ্যালুমিনিয়াম অক্সাইডস ফর্মুলা ইজ Al2O3। লাইক হোয়াট? মানে উই অলরেডি নো দিস থিং সিন্স আওয়ার চাইল্ডহুড যে অ্যালুমিনিয়াম অক্সাইডের ফর্মুলা হচ্ছে Al2O3। নাও ইউ হ্যাভ টু প্রুভ ইট দ্যাট ইউর ফর্মুলা ওয়াজ রাইট। অথবা তুমি চাইলে বাইরে করতে পারো যে ফর্মুলাটা এতদিন সারা জীবন ভুল লিখছি, যেটা ইচ্ছা করো, জাস্ট শো মি অ্যান্ড লার্ন দ্য ওয়ে হাউ টু প্রুভ দ্য মোস্ট ফান্ডামেন্টাল থিংস দ্যাট ইউ অলরেডি নো ইউ হ্যাভ টেকেন টু বি ট্রু। হয় না আমাদের অনেক সময় যে উই টেক থিংস ফর গ্রান্টেড, বাট হোয়াট ইফ ইউ আর আস্কড টু প্রুভ দোজ থিংস, দ্য থিংস দ্যাট ইউ হ্যাভ টেকেন ফর গ্রান্টেড, ওইটা একটু প্রমাণ করে দেখাও যে অ্যালুমিনিয়াম অক্সাইডের ফর্মুলা যে আসলেই Al2O3 হবে। কীভাবে করা যায় একটু আইডিয়া দেন তো। বলো বলো বলো। ভাই পারবো না, আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। তো একটু আগে আমরা এরকম একটা কাজ করছিলাম, কিন্তু সিমিলার একটা কাজ ছিল আমাদের। সেই কাজটা হচ্ছে কি বেরিয়াম সুপার অক্সাইডের ফর্মুলা বের করা। সো এইখানেও তুমি একটা কাজ করো না, তুমি ধরে নাও অ্যালুমিনিয়াম অক্সাইডের ফর্মুলা তুমি জানো না, তোমার মুখস্থ নাই Al2O3, জীবনে শোনাও নাই, ইল ডিসকভার নিউ, নতুন করে তুমি আবিষ্কার করবে আর কি। তাহলে কি করা লাগবে আমাদের এখন?
let the formula be, বলেন ফর্মুলাটা কি ধরে নেওয়া যেতে পারে? একটু আগে দেখাইছিলাম শুধু এক্স, এই গাধা। বেরিয়াম সুপার অক্সাইডের ফর্মুলা কেমন লিখছিলাম মনে নাই? যে বেরিয়াম তো থাকবে, অক্সিজেনও থাকবে, সাথে অক্সিজেন যে কটা থাকবে উই ডোন্ট নো, সো লেটস টেক ইট অ্যাজ এক্স বা এন, হোয়াট এভার তোমার ইচ্ছা। তাহলে এখন অ্যালুমিনিয়াম অক্সাইডের ফর্মুলা ধরে নিলাম আমরা এটা। এবার এখানে আমরা একটা হিসাব করব, সেই হিসাবটা হচ্ছে অক্সিডেশন নাম্বারের হিসাব। তাইলেই দেখবা পেরে গেছো। এবার বলো অ্যালুমিনিয়ামের অক্সিডেশন নাম্বার কত জানি? আমাদের +3, বুঝছিস তো? জি। ওকে, প্লাস বলো এবার আমাকে তোমাদের তাহলে এইখানে প্লাস এটা গেল, বলো এবার এই অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? -2। -2 নাকি -1 নাকি -1/2 কোনটা বসাবো বুঝে বলো? -2 বসাইতে হবে। কেন? কারণ অক্সাইড আছে, অন্য কিছু লেখা নাই। হ্যাঁ, এটা তো পার বা সুপার না, তাহলে -2 বসাইতে হবে। ইনটু কত হবে বলেন তো? x ইকুয়াল টু হচ্ছে 0। নাও জাস্ট সলভ দিস থিং, দ্যাটস ইট, দ্যাটস দ্য ম্যাক্স ইউ নিড টু ডু। আচ্ছা, তাহলে এক্স এর ভ্যালু কত আসে দেখো তো? এই 3 ও পাশে গেলে কত হয়ে যাবে? 3/2 না? জি। খেলা শেষ। কিন্তু এখন তোমাদের ভয় করতেছে আমি জানি, ভয়ের কিচ্ছু নাই, জাস্ট বি উইথ মি, আমার সাথে সাথে দৌড়াও, দেখো হয়ে যাবে। তাহলে ফর্মুলাটা আমাদের কত আসে? AlO 3/2। Now please close down your eyes and think about Dalton. He'll just come out of the grave and kill you, because এই অ্যাটম নাম্বার তো কখনো ফ্র্যাকশন হয় না। তো ফ্র্যাকশন যদি না হয় এটাকে তুমি কি করবো বলো তো? ফ্র্যাকশনটা চলে আসছে কেমন? নিচে 3 এর জন্য না? তাহলে দুইটা অ্যাটম রেই, দুইটা এলিমেন্টকে আমরা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতাম তাহলে কি হয়ে যেত বলেন তো? Al2O3। বোঝো নাই কিছু? জি ভাই, অনেক বুঝছি। ব্যাপারটা ইন্টারেস্টিং না? এখন এটা দেখে না অনেকের মনে কনফিউশন হয়, সেটা হচ্ছে কি, ভাই আপনি তো একটু ঝামেলার লোক। আমি বলি কেন? আপনি সবসময় এই যে অক্সিজেনের সাথে নাম্বার ধরে নিচ্ছেন, হইতে পারে না যে অনেক কম্পাউন্ডের ক্ষেত্রে অক্সিজেনের সাথে কোনো নাম্বার নাই কিন্তু ওই পাশে নাম্বার আছে, যেমন ধরো N2O, তাই না? এখানে কিন্তু এই অ্যাটমটার সাথে, এই এলিমেন্টের সাথে নাম্বার আছে, অক্সিজেনের সাথে কোনো নাম্বারই নেই। তাহলে সেই সব ক্ষেত্রে আমরা কি করব? সো হাউ ডু ইউ নো যে এক্সটা ধরে নিব আসলে কোথায়? আমার তাদের প্রতি উত্তর হচ্ছে, তোমার তাইলে কি চাওয়া, মনের চাওয়াটা কি? তুমি চাইলে এটাও করতে পারো। কি করবা দেখো, আমরা এবার ওই এক্সটাকে ধরে নিব হচ্ছে এই পাশে। ধরো এটারে এক্স ধরলাম না, এটাকে আমি ধরলাম ওয়াই। যেখানে একটা নাম্বার আছে সেই নাম্বারটা হচ্ছে ওয়াই, ঠিক আছে? তো সেই ওয়াই যে নাম্বারটা, এই নাম্বারটা আমরা ডিটেক্ট করব। বলেন তো কেমনে করা যায়? কি লিখবো এবার বলো? অ্যালুমিনিয়ামের অক্সিডেশন নাম্বার সারা জীবন কত? +3 ইন্টু হচ্ছে ওয়াই প্লাস অক্সিজেনের হচ্ছে -2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এবার বলো তো ওয়াই ইকুয়াল টু কত আসে? -2 পাশে গেলে হবে কি? +2, তাই না? +2 হবে আর 3 নিচে যাবে, তাহলে মানে মাইনাস তো থাকবে না, 2/3। Therefore the formula becomes কি বলেন তো? Al2, সরি Al এর সাথে কত থাকবে? 2/3, সাথে থাকবে হচ্ছে O, অক্সিজেন। এখন তাহলে এইটাকে আমরা একটু যদি হোল নাম্বারে নিয়ে আসতে চাই, বলেন ইন্টিজারে নিয়ে আসতে গেলে আমাদের কত দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে? 3 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। সো ইট বিকামস Al2O3 and look at that beauty. Either way you have got the same thing. So it undoubtedly proves that the formula of aluminum oxide is really Al2O3 and you have got no other options. Proved. বুঝাচ্ছ কি বন্ধুরা আমার কথা? ওকে, ঠিক আছে, এইবার আসো। What is the oxidation number of chlorine in calcium chlorohypochlorite? So you already know the formula of this thing that you call bleaching powder, এবং এটার কেমিক্যাল নামটা অনেকে হয়তো বা জানো না, আমি লিখে দিচ্ছি, তোমরা এখানে ক্লোরিনের অক্সিডেশন নাম্বারটা বের করো। তাহলে এটা হবে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট, CHLORIT, ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট।
এখানে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার বের করতে হবে। তোমাদেরকে গত দিনকে আমি অ্যামোনিয়াম নাইট্রেটের অক্সিডেশন নাম্বারটা দেখাইছিলাম, অ্যামোনিয়াম নাইট্রেটের নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার দেখাই নেই মনে হয়, তাই না? জি ভাইয়া মানে কি, মানে দেখাইছিলাম নাকি দেখাই নেই? ওকে, তাহলে বোঝার কথা। এইখানেও দেখো একটা সিমিলার গ্যাঞ্জাম লেগে গেছে। সেই গ্যাঞ্জামটা কি, এইখানে এই যে ক্লোরিনটা একই ক্লোরিন, বাট দে হ্যাভ রিটেন ইট সেপারেটলি। সো যখন এরকম সেপারেট থাকে তখন বুঝে নিতে হবে যে এই ক্লোরিনটার যে অক্সিডেশন নাম্বার এটা আসলে সেটা না, দে আর পজেসিং ডিফারেন্ট অক্সিডেশন স্টেটস। সো দ্যাটস ওয়াই তোমাকে আলাদাভাবে ধরতে হবে। মানে এটাকে যদি এক্স ধরো তাহলে এটাকে এক্স ধরতে পারবা না, ঠিক আছে? তাহলে ওই সিমিলার সমস্যা আমাদের হয়েছিল কোথায়, অ্যামোনিয়াম নাইট্রেটে, NH4NO3। এখানে দেখো নাইট্রোজেনই তো, এটাও নাইট্রোজেন এটাও নাইট্রোজেন। সো হোয়াট দ্য রিটেন ইট সেপারেটলি, বিকজ দিস নাইট্রোজেন হ্যাজ সার্টেন অক্সিডেশন স্টেট অ্যান্ড ইট হ্যাজ গট আনাদার ওয়ান। সো তোমার যেহেতু ডিফারেন্ট, তাহলে তোমাকে মানে আলাদা আলাদাভাবেই ধরা লাগবে। এখন এখানে একটা মজার জিনিস খেয়াল করো, এই যে OCl যে র্যাডিক্যালটা, এটা কি তোমরা চিনো কেউ? OCl র্যাডিক্যালটা কোথায় আছে বা কোথায় দেখছো? OCl একটু ভাবো, পরিচিত সম্ভবত OCl। আমি কি গতদিন তোমাদেরকে, হ্যাঁ বলো। HOCl। এটা কি নাম কি তোমার? নাজিফা। ওকে ঠিক আছে। আমি নাজিফা গত ক্লাসে ছিলে? জি ভাইয়া। ওকে, আমি কি গত ক্লাসে 4টা ক্লোরিনের অ্যাসিড লিখে দিছিলাম, মনে নেই? জি ভাইয়া। ও তাহলে তো হইলই। আর যারা ক্লাস করো নাই তাদের জন্য আবারও বলে দিচ্ছি, এই যে ক্লোরিনের 4টা অ্যাসিড, এই যে কি কাজে লাগে রে বাবা, HClO4, HClO3, HClO2, আর একটা কি HClO। এই HClO যেটা, এটাকে আমরা মাঝে মধ্যে HOCl লিখি, একই কথা, আলটিমেটলি একটু সাজায় গুছায় লেখা আর কি। সো ওই যে দেখো, ওই যে নাজিফা বললো যেটা, এখানে যে OCl র্যাডিক্যালটা আছে এটা চেনা লাগবে। তাহলে OCl র্যাডিক্যালের চার্জ কত আমাকে একটু বলেন তো, কত হবে? -1। কেন বলতেছো -1? কারণ ভাই এ তো হাইড্রোজেন একটা ছাড়ে, একটা হাইড্রোজেন যদি রিলিজ করে ছেড়ে দেয় তাহলে হাইড্রোজেন তো +1, হাইড্রোজেন চলে গেল +1, তাহলে ওই পাশের টুকু -1 তো হবে বটেই। তাহলে এই পুরোটুকুর চার্জ যদি, যেহেতু আমরা জানতাম -1, এইটাকে দিয়ে হিসাব করে না আমি এইটার চার্জ মানে অক্সিডেশন নাম্বার বের করে ফেলতে পারবো। কেমনে? ক্যালসিয়াম হচ্ছে তোমার +2, এই OCl পুরো জিনিসটুকুকে আমি ধরে নিলাম কত, -1। ধরে নেওয়া তো কিছু না, আসলেই তো পুরো জিনিসটা -1। তাহলে এই ক্লোরিনটাকে যদি আমি ধরি x, তাহলে x = 0। এবার একটু হিসাব করে দেখো তো কত হয়। এখানে থাকবে হচ্ছে +1, এটা ওপাশে গেলে হয়ে যাবে -1, তাহলে x = -1। দ্যাটস ইট। কোন ক্লোরিনটার অক্সিডেশন নাম্বার -1 আসছে? সেটা কিন্তু আসছে এই যে তোমার এইটার অক্সিডেশন স্টেট হচ্ছে -1। এবার তোমার এই ভিতরে যেটা ছিল তাকে এখনও বাইর করো নাই। সো ওইটার জন্য আমরা আরেকটা ব্যবস্থা নেই, সেই ব্যবস্থাটা হচ্ছে আমরা এখন শুধু হিসাব করব এই OCl পার্টটাকে নিয়ে। তাহলে আমি একটু লিখে নেই OCl-। তাহলে এখানে অক্সিজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে তোমার -2 প্লাস এই ক্লোরিনটা ধরলাম আমরা y = কত হবে বলো তো, -1, তাই না? তাহলে এখান থেকে একটু হিসাব করে দেখো কত আসে, y = -2 পাশে গেলে +2 হয়ে যাবে, তার মানে থাকে হচ্ছে +1। সো হিয়ার 2 chlorine atoms has 2 different oxidation states, that's why they are written separately. সো তাহলে তোমাকে যদি বলা হয় যে ভাই ব্লিচিং পাউডারের মধ্যে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার কত বা অক্সিডেশন স্টেট কত, তুমি বলো ভিতরে যেটা আছে ওটা হচ্ছে +1। এই যে আমি ঠিকমতো লিখে দিই, এই ভিতরের যে ক্লোরিনটা এটা হচ্ছে +1 আর বাইরের যে ক্লোরিনটা এটা হচ্ছে -1। বুঝতে পেরেছো? জি ভাই বুঝতে পারছি। মজার জিনিস, তবে কঠিন লাগবে যদি না একটু পড়াশোনা করো আর কি, হালকা হালকা করো, বেশি করার দরকার নেই। জাস্ট আমার এই স্লাইডগুলো একটু উল্টায় রাখলেও অনেক কিছু হবে। অক্সাইডস অফ ক্লোরিন। সো একটু আগে আমরা দেখলাম নাইট্রোজেনের অক্সাইডস, এখন তোমাদেরকে দেখাবো ক্লোরিনের অক্সাইডস। তোমাদের কি জানা আছে ক্লোরিনের ভ্যালেন্সি কত কত? কোথায় জানি লেখা আছে না? হ্যাঁ বলো, এটা তো নাইট্রোজেনের ভ্যালেন্সি ছিল, এবার আমার জানা লাগবে হচ্ছে ক্লোরিনের ভ্যালেন্সি কত। ক্লোরিনের ভ্যালেন্সি তোমরা কত জানো? 1 জানো শুধুমাত্র। আসলে বাস্তবতা হচ্ছে ক্লোরিনের ভ্যালেন্সি এই যে দেখো 1, 3, 5 অ্যান্ড অলসো 7, এইগুলা হচ্ছে ক্লোরিনের ভ্যালেন্সি।
আমাকে না বিশ্বাস করলেও কোনো সমস্যা নেই, আমি প্রমাণ করে দিতে পারবো। আর আপাতত তোমরা আমার উপর ইমান আনছো, আমি জানি আমার কথা বিশ্বাস করতেছো, দ্যাটস ওয়াই আমি এর প্রমাণে যাচ্ছি না, জাস্ট লিখে দিচ্ছি আর কি। তাহলে আপনারা এবার আমাকে একটু বলেন, ক্লোরিনের ভ্যালেন্সি যদি এত হয় তাহলে আমার অক্সাইডগুলো কি হবে? প্রথমে ক্লোরিনের সাথে কাকে লিখবো? অক্সিজেনকে লিখবো। লেখার পরে কি করব? ভ্যালেন্সি ট্রান্সফার করব। সো ক্লোরিনের ভ্যালেন্সি কত? 1, লেটস ইউজ 1। 1 তাহলে অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2, সেটাকে এখানে দিব, Cl2। শেষ। ওকে, তারপরেরগুলো তোমরা করো, তাড়াতাড়ি বলো। 3টা অক্সাইডের ফর্মুলা কি হবে বাকি 3টা? কাকে জিজ্ঞাসা করি? আমি তো কারো নামও দেখতে পাচ্ছি না। আলিমা না কি জানো? হ্যাঁ, ওর নামটা কি? আলিমা তো। হ্যাঁ আলিমা, বলো ভাইয়া। তাহলে পরের অক্সাইডটার সংকেত কি, ফর্মুলা কি হবে? Cl2 Cl2O3 হ্যাঁ, তারপরেটা কি হবে বলো? Cl2O5 হ্যাঁ, তারপরেটা কি হবে বলো? Cl2O7 হ্যাঁ, কনফিডেন্স বাড়াইতে হবে যে ঠিকই তো আছে, এইটাই একজনের ভ্যালেন্সি আর একজনকে দিচ্ছি, দ্যাটস ইট। আর কোনো প্যাচাল নাই এখানে, কোনো ঝামেলা নেই, একদম সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এগুলোর নামগুলো আমরা একটু লিখে নেই। এই Cl2O কে বলা হয় হচ্ছে ক্লোরিন মনোক্সাইড। Cl2O3 কে তাহলে কি বলবো বলেন তো? ক্লোরিন কি হবে এটার নাম? ক্লোরিন। 3টা আছে না অক্সিজেন, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে Trioxide ট্রাইঅক্সাইড। তাহলে এটাকে কি বলবো? Pentaoxide হ্যাঁ, তারপরেরটাকে কি বলবো? Heptaoxide ইয়েস বস, এগুলো জানতে হবে কিন্তু। এই তো শেষ, ক্লোরিনের অক্সাইড। এখন তোমাদের কাছে একটা কঠিন প্রশ্ন আছে। ইফ ক্লোরিন হ্যাজ দিস 4 oxides, some other elements will also have the very similar oxides like this. Who are those elements? Fluorine, bromine, iodine. Did you say fluorine? F. No, sorry, not fluorine. Bromine and iodine. Yes boss, fluorine will exhibit a different type of behavior because it is the first element of that group, and you should know all the first elements of any group behaves a little bit different than others. এক নম্বর কথা এটা। 2 নম্বর হচ্ছে ফ্লুরিন ওয়াজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? গতদিন কি লেখা দিয়েছিলাম সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কারা? F O, তারপর হচ্ছে N। সো একটা মজার জিনিস খেয়াল করে দেখো, তুমি প্রত্যেকটা জায়গাতে ক্লোরিনের অক্সিডেশন স্টেট কি আছে বলো তো? পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে বলেন তো? প্রত্যেকটা জায়গাতে হিসাব না করেই তো বলে দেওয়া যায়। পজিটিভ আছে। কেমনে বুঝলি? কিভাবে শাকিল? কারণ অক্সিজেন হচ্ছে দ্বিতীয় হচ্ছে সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ হচ্ছে এলিমেন্ট, আর প্রথমটা হচ্ছে ফ্লোরিন, তার মানে এখানে নিশ্চয় হচ্ছে ক্লোরিন হচ্ছে পজিটিভ হবে। বিউটিফুল আনসার। ওর চেয়ে আরো স্মার্ট আনসার কেউ দিতে পারবা? আমি একটু আগে বলছি তোমাদেরকে, শাকিল যেটা বলছে এটা ডেফিনেটলি অনেক জ্ঞানী একটা আনসার, আনবিলিভেবলি ট্রু, মানে এটা ইউ ক্যানট ডিসপ্রুভ ইট। কিন্তু এর চেয়েও সহজ একটা আনসার আছে, একটা বাচ্চা মানুষও বলতে পারবে। বলেন। আমি একটু আগে বলছিলাম। আচ্ছা আমাকে একটু বলো, এগুলা সব কি অর্গানিক কম্পাউন্ড দেখতে পাচ্ছ নাকি ইনঅর্গানিক দেখতে পাচ্ছ তোমার সামনে? শেষ তো, আনসার হয়ে গেছে তো। ইনঅর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে অলওয়েজ সামনে কে বসে? বেশি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। হয়ে গেছে তো। তাইলে এর সামনে বসছে মানে শিওর আপনি ভাই চোখ বন্ধ করে বলতে পারেন ওর অক্সিডেশন স্টেট থেকে শুরু করে ওর সব কিছু 14 গোষ্ঠী পজিটিভ এইখানে। দ্যাটস ইট। এখন একটা মজার ব্যাপার খেয়াল করো, সোডিয়াম ক্লোরাইড তুমি যখন লেখো, তুমি যখন ম্যাগনেসিয়াম ক্লোরাইড লেখো, অ্যাট দোজ ইনস্ট্যান্সেস তখন কিন্তু ক্লোরিন কি বলেন তো আমাকে? ওই সব জায়গায় ক্লোরিন কি? ওই সব জায়গায় তো নেগেটিভ। কারণটা কি? ও তো পিছিয়ে বসতেছে, ও নেগেটিভ বলেই ওকে পিছিয়ে বসানো হচ্ছে। আর এইখানে হয়েছে কি, ক্লোরিন ইজ মোর ইলেকট্রোপজিটিভ দ্যান অক্সিজেন, দ্যাটস ওয়াই ইট হ্যাজ বিন পুট ফরওয়ার্ড। হ্যাঁ, আদারওয়াইজ তোকে আমরা পিছনে বসাইতাম। সো তার মানে বোঝো ফ্লুরিন কিন্তু এক্সট্রিমলি নেগেটিভ এলিমেন্ট, ওর কিন্তু এরকম অক্সাইড হবে না, ওর এরকম অক্সাইড হবে না আর কি। সো ব্রোমিন অ্যান্ড আয়োডিন উইল হ্যাভ ভেরি সিমিলার অক্সাইডস লাইক দিস। সো আমি আর ওগুলো লিখতেছি না, ওগুলোর নামও তোমরা পারবা, বাট খেয়াল রাখো এখানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা মনে রাখা
যে ক্লোরিনের ভ্যালেন্সিগুলো হচ্ছে এইটা, যেটা তোমরা হয়তো বা 9 10 অনেকে শেখো নাই, শাকিলদেরকে আমি দেখাইছিলাম। সো এখন এইটা জানাটা বেশি জরুরি, এটা তোমার সারা জীবন কাজে লাগবে। যে ক্লোরিন ডিডেন্ট অনলি হ্যাভ ভ্যালেন্সি 1, ইট অলসো হ্যাড 3, 5 অ্যান্ড 7। এবং ভ্যালেন্সি এগুলো মনে রাখা এত কষ্টের কিছু না। ইফ ইউ জাস্ট নোটিস এ লিটল বিট, এগুলো কিন্তু একটা ছন্দ আছে। অড নাম্বার যার সব অড নাম্বার, যার ইভেন নাম্বার তার ইভেন নাম্বার। এখন 2-1 ফাজিল আছে নাইট্রোজেন, তার 1 2 3 4 5 সব আছে, মানে কি হাস্যকর একটা ব্যাপার আর কি। ওকে, তারপরে চলো কোথায় আছি আমরা, এগুলো তো দেখলাম আগেই। ফেরাস ও ফেরিক অক্সাইড নিয়ে একটু কথা বলা দরকার। সো ফেরাস অক্সাইড, FeRrous, ফেরাস অক্সাইড, এটার ফর্মুলা কি হবে? আর ফেরিক অক্সাইড, এইটার ফর্মুলা কি হবে? আয়রনের ভ্যালেন্সি যেন কত কত, কে পারবা? 2 and 3। 2 and 3। ওকে ফাইন, বিউটিফুল। বলো তাহলে ফেরাস অক্সাইডের ফর্মুলা কি হবে? FeO, কারণ আয়রনের 2 ভ্যালেন্সি ইউজ করতেছি, ফেরাস যেহেতু লেসার ভ্যালেন্সি। আর ফেরিক অক্সাইডের ফর্মুলা কি হবে আমাদের বলেন তো? Fe2O3। ওকে বস, এখন আপনি একটা কাজ করেন, এই কম্পাউন্ড দুইটা আমরা একটু অ্যাড করে দিই, সিম্পলি জাস্ট লাইক অ্যালজেব্রিক অ্যাড, কারণ রিয়াকশনটাও এরকম আর কি। সো অ্যাড করে দিলে কি হবে? 2 আর 1 3, তাহলে দেখো এখানে কি থাকে? Fe3 আর অক্সিজেন 3 আর 1 4। মানে এরকম সহজ কোনো ঘটনা মনে হয় কেমিস্ট্রিতে আর নাই যে এরকম ডিরেক্ট অ্যাড করে দেওয়া যায়। সিমস অ্যাজ ইফ আই এম ডুইং সাম পাটিগণিতের অঙ্ক আর কি। ওকে, সো এবার বলেন তো তাহলে আলটিমেটলি এই যে কম্পাউন্ডটা তৈরি হয়েছে আমাদের Fe3O4, হোয়াট ইট শুড বি কল্ড? It should be called as, it has got both ferrous state and ferric state of iron, মানে both have got just merged together. So আমরা এটার নাম বলবো যেটা ফেরোসো, তারপরে কি বলেন তো আবার? ফেরিক অ্যাসিড। এই বেটা পাগলা, ও সরি, অক্সাইড। হ্যাঁ, অ্যাসিড আর অক্সাইড সব গোলায় খাই ফেলে দিতেছে ছাগলের নাতি। ওকে, সো দ্যাটস ইউর ফেরোসোফেরিক অক্সাইড, বুঝতে পারছো আশা করি। এখন এটারে কেমিক্যাল রিয়াকশন আকারে লিখলে মনে হয় একটু ভালো বুঝতে আর কি, ইন আ ডিফারেন্ট পার্সপেক্টিভ। লিটারালি দ্য রিয়াকশন ইজ লাইক দিস: FeO plus Fe2O3, ইট রিয়াক্টস থ্রু ফর্ম Fe3O4, দ্যাটস ইট। সো এখন এইখানে দেখো, এইখানে যে আয়রন 3টা আছে না, আসলেই লিটারালি এখানে তোমার 2 টাইপের আয়রন মিশে আছে। দ্যাট ইউ ক্যান থিঙ্ক অ্যাজ লাইক এ মিক্সচার অফ 2 কাইন্ডস অফ আয়রন টুগেদার, যেখানে তোমার একটা আয়রন হচ্ছে +2 অক্সিডেশন স্টেট আর 2টা হচ্ছে +3 অক্সিডেশন স্টেট। সো জিনিসটা আসলে একটু গোলমেলে বলে এখানে অক্সিডেশন স্টেটটা যখন আমরা অ্যাভারেজিং করি তখন একটা ফ্র্যাকশন চলে আসে। যে ফ্র্যাকশনটা কত আসছিল আমাদের বলেন তো? +2.67। এই জিনিসটা আসছে তার কারণই হচ্ছে একজন 2তে আছে আর বাকি 2জন হচ্ছে 3তে আছে। সো অ্যাভারেজ করে দেখো +2.67ই আসে। সো দ্যাট ইজ দ্য এক্সপ্লেনেশন, আশা করি বুঝছো। বাট এর আরও ভালো এক্সপ্লেনেশন আছে, আমরা একটু পরে পাবো, আজকের ক্লাসে আছে। জানি না অতদূর পর্যন্ত যেতে পারবো কিনা আজকে, না পারলে সমস্যা নেই, বাকি অংশটুকু আগামী ক্লাসে দেখাই দিব আর কি। ওকে, আর আজকে আমি নিজেও একটু আই এম ফিলিং লিটল বিট টায়ার্ড, আমি একটু অসুস্থ আর কি। এবার আসো, HClO or HOCl, which one should be written? মানে আমরা যখন লেখালেখি করি তখন আমাদের কোনটা লেখা উচিত, এটা একটু তোমাদের বুঝতে হবে। এটা বুঝতে গেলে অনেক গভীর আনসার পাবা অনেক কিছুর। আগে একটু বলো তো এই বস্তুটা আসলে কি? ইজ দ্যাট অ্যান অ্যাসিড? ইজ দ্যাট আ বেস? হোয়াট ইজ দ্যাট অ্যাকচুয়ালি? Acid. That's an acid, right? So what kind of acid is that? Organic? Inorganic? Which one? Inorganic. Inorganic. Okay, I accepted. Another question. What is its category? Is that an oxyacid or is that an hydroacid? Do you know what is oxy and hydroacid? No, I guess no. তাহলে একটু শিখে ফেলি। অ্যাসিডের ক্লাসিফিকেশন খুব জরুরি, ভয়াবহ জরুরি। আমি দেখাবো একটা ফাউন্ডেশনের ক্লাসে, তারপরে একটু বলে দেই হালকা করে। আচ্ছা, আমাকে একটু বলো তো মানুষ কয় প্রকার? মানুষ কয় প্রকার? 2 প্রকার। কি কি? ছেলে আর মেয়ে। হ্যাঁ, আমার কাছে শোন, মানুষ কয় প্রকার? খাটো মানুষ, লম্বা মানুষ, মোটা মানুষ, চিকন মানুষ, ভালো মানুষ, খারাপ মানুষ, এরকম অজস্র প্রকার আছে। তোরা বুঝিস নাই আমার কথা।
সো তোমাকে যখন আমি প্রশ্ন করছিলাম মানুষ কয় প্রকার, ইউ শুড হ্যাভ আস্কড মি ব্যাক কিসের ভিত্তিতে, বেসড আপন হোয়াট। ওটা যদি না বলি তাহলে আসলে মানুষের প্রকারভেদ অনেক প্রকার, বলাই যায় না। আবার মানুষের আর একটা প্রকারভেদ আছে, রাজনৈতিক, অরাজনৈতিক, মানে কেউ পলিটিক্স করে কেউ পলিটিক্স করে না, পলিটিক্যাল অ্যাপলিটিক্যাল, এরকম আর কি অনেক কিছু আছে না। সো এখন অ্যাসিডের যে ক্লাসিফিকেশন, দ্যাট ইজ অলসো সামথিং লাইক দ্যাট, গ্রে এরিয়া, যে তোমার বলতে হবে যে আসলে কিসের উপরে ভিত্তি করে আপনি চাচ্ছেন। তো একটা বিশেষ কনসেপ্ট খুব জরুরি, সেটা হচ্ছে অক্সিজেন আছে কি নাই তার উপরে ভিত্তি করে। সেটা হচ্ছে একটাকে আমরা বলি হাইড্রো অ্যাসিড, আর একটাকে আমরা বলি, এটাকে হাইড্রো অ্যাসিডও বলে, মানে দুটাকে ফিক্স করে অ্যাফিক্স করে বলে যে হাইড্রো অ্যাসিড। আর একটা হচ্ছে আমাদের কি বললাম যেন, অক্সি অ্যাসিড, এটাকে অক্সো অ্যাসিডও বলে, একই কথা আর কি। সো এখন অক্সো অ্যাসিড কাকে বলে? দ্য অ্যাসিডস ওয়ার ইট হ্যাজ অক্সিজেন, শেষ। এক্সাম্পল কি বলেন? H2SO4, তারপর H2SO3, তারপরে HNO3, তারপর HNO2, তারপর H3PO4. এই যে এগুলো তো তোমরা চিনো, না থাকার দরকার নেই। H2SO4, H2SO3, সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, এটাকে বলে নাইট্রিক অ্যাসিড, এটাকে বলে নাইট্রাস অ্যাসিড, এটাকে বলে হাইপোনাইট্রাস অ্যাসিড। এই যে HNO যে অ্যাসিডটা দেখতে পাচ্ছ, জাস্ট এটাকে একটু কষ্ট করে একটা জিনিস মনে রাখা লাগবে যে এটার ফর্মুলাটা আসলে এরকম, বাট এটা একটু ডাবল হয়ে যায়, H2N2O2, এটাকে বলে হাইপোনাইট্রাস অ্যাসিড, একটু পরে কাজে লাগবে আমাদের। সো দিজ আর দ্যাট ইউ কল অক্সো অ্যাসিডস অর অক্সি অ্যাসিডস। সো এইবার আসো তাহলে হাইড্রো অ্যাসিড কাকে বলে? দ্য অ্যাসিডস হুইচ ডাজন্ট হ্যাভ অক্সিজেন। If you have oxygen, you are oxo acid. If you don't have oxygen, you are hydro acid. Done. So ডেফিনেশনটা কিন্তু হাইড্রোজেনকে দিয়ে না, ডেফিনেশনটা অ্যাকচুয়ালি অক্সিজেনকে দিয়ে। এখন ভাবতেই পারো যে হাইড্রোজেন দিয়ে কেন বললেন না? হাইড্রোজেন দিয়ে বলা সম্ভব না, বিকজ অল অ্যাসিডস কন্টেইন হাইড্রোজেন। সো হাইড্রোজেন দিয়ে কিছু বলা যাবে না আর কি, বলতে হবে হচ্ছে অক্সিজেনকে দিয়ে। তোমরা কি বুঝছো আমার কথাটা? জি ভাই। ওকে, এখন ঘটনা হচ্ছে, তাহলে দেখো আমাকে একটু বুঝে বলো তো, শাকিল কিছু বললো না, বাকিরা বলো, কারণ তুই তো আগে থেকে দেখছো সেগুলো হালকা পাতলা। হাইড্রো অ্যাসিডের এক্সাম্পল কি হতে পারে ভাই, ভাবো তো একটু। হোয়াট ক্যান বি দ্য এক্সাম্পল অফ হাইড্রো অ্যাসিড? Hydrochloric acid. আরে সর্বনাশ, আর 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 এই পাগলারা, যখনই তুমি HCl বলবা তোমার তো মাথায় চলে আসা উচিত HF, HBr, তারপরে কি বলেন বলেন, বলো না, আই। হ্যাঁ, তুমি ক্লোরিন বলার মানে তো ইট শুড রেডিলি বি ইন ইউর হেড অ্যাবাউট দ্য হ্যালোজেন্স। হ্যালোজেন তো সব চলে আসা উচিত মাথার মধ্যে, যে এর সাথে তো রিলেটেড জিনিস, তাই না? সো HF, HCl, HBr, HI, এরা সবাই হচ্ছে হাইড্রো অ্যাসিড, এইখানে কোনো অক্সিজেন নাই। এখন তোমাদের কাছে কি মনে হয় কোনগুলা একটু স্ট্রাকচারালি বেশি কমপ্লেক্স? স্ট্রাকচারাল ফিগারটা কাদের বেশি কমপ্লেক্স, হাইড্রো অ্যাসিডে নাকি অক্সো অ্যাসিডে? Oxo acid. Definitely there, and there is some beautiful things like তুমি অক্সিজেন একটা করে কমাইতে থাকলে না নতুন নতুন এক একটা অ্যাসিড হয়ে যায়, দেখতে পাচ্ছ? এই যে এইটারে খেয়াল করো তাহলে টের পাবা। তুমি প্রথমটাকে মুখস্থ করবা, HNO3 ইজ নাইট্রিক অ্যাসিড, এটা সবার পরিচিত, মোস্ট ফ্যামিলিয়ার, মানে এর চেয়ে উপরে কিছু হয় না। এখান থেকে অক্সিজেনটা কমাই দিছো, ওইটা ছিল নাইট্রিক অ্যাসিড, এটা হয়ে গেছে কি বলেন তো, নাইট্রাস অ্যাসিড। ইক থেকে আস হয়ে গেছে, ওই যে একটু আগে বলতেছিলাম আস মানে সামথিং লেস, লোয়ার। এইখান থেকে আরও একটা অক্সিজেন ফালাই দিছো, তখন ফর্মুলাটা কি হয়েছিল, HNO, ওইটাকে জাস্ট ডাবল করে লিখছে আর কিছু না আর কি। সো আলটিমেটলি দ্যাট ইজ HNO। সো এইটার নাম কি হয়ে গেছিল বলেন তো, হাইপোনাইট্রাস অ্যাসিড। সো এদের মধ্যে না কিছু হারমোনিয়াস ম্যাজিক্যাল ব্যাপার আছে, ইভেন তো দেয়ার স্ট্রাকচারস আর লিটল বিট টাফার দ্যান দিস থিংস, বাট মজা আছে আর কি এখানে। সো এনিওয়ে, এবার আসো তো ভাই, দেখো HClO তোমরা বলছো এইটা একটা ইনঅর্গানিক অ্যাসিড, আমি মেনে নিছি। তোমরা আবার বলছো যে এটা একটা অ্যাসিড, তাও মেনে নিছি। এখন আমাকে একটু বলতে হবে এটা একটা কি অক্সি অ্যাসিড নাকি হাইড্রো অ্যাসিড, বলেন। হোয়াট ইজ দ্যাট? অক্সো অ্যাসিড, বিকজ ইট হ্যাজ অক্সিজেন, দ্যাটস ইট। এখন কথা হচ্ছে ভাই রে, অক্সো অ্যাসিডের যে ফর্মুলা লেখার স্টাইলটা আমরা সারা জীবন শিখছি, সেই স্টাইল অনুযায়ী কোনটা কারেক্ট বলো তো, 1 or 2, উইচ ওয়ান ইজ কারেক্ট? 1 নাম্বার। 1. কেন বুঝছো তো? অক্সো অ্যাসিডের ফর্মুলা লেখে কেমনে, সামনে থাকে হাইড্রোজেন, একটা থাকুক আর 10টা থাকুক, যে কটা থাকে থাকুক। সালফিউরিক অ্যাসিড চিন্তা করো না, সামনে থাকে হাইড্রোজেন আছে, মাঝখানে থাকে সেন্ট্রাল অ্যাটমটা এই যে আছে, পিছনে অলওয়েজ থাকে অক্সিজেন এই যে আছে। তাহলে দিস শুড বি দ্য ফর্মুলা রিটেন লাইক দিস। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হচ্ছে, শোনো এবার,
ব্যাপারটা হইতেছে ফর্মুলাটা আসলে তুমি কিভাবে লিখবা, ইট অল ডিপেন্ডস আপন ইন হুইচ পারপাস ইউ আর ইউজিং ইট, হোয়াট ইজ ইউর পারপাস। সো এই কম্পাউন্ডটাকে আমরা দুই জায়গাতে বিশেষ কাজে লাগাই, একটা হচ্ছে অর্গানিকের ক্ষেত্রে, অর্গানিক কেমিক্যাল রিয়াকশনসের ক্ষেত্রে, আর একটা হচ্ছে ইনঅর্গানিকের ক্ষেত্রে। দুই জায়গাতে না দুই রকম হয়। কীরকম হয় এটা বোঝার জন্য এর স্ট্রাকচারাল ফর্মুলাটা একটু দেখা লাগবে। এটা দেখার আগে আবার সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচারাল ফর্মুলা দেখাই। এগুলো তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, বাট এগুলো কিন্তু আমি 9-10 থেকে দেখায় আসছি, ওই যে শাকিলটা দেখছে আর কি। হ্যাঁ, সো ভয় পাবা না। আজকে প্রথম দেখতেছো, আজকে ভয় লাগবে, কালকে একই জিনিস নিয়ে আলোচনা হবে, তখন আর ভয় লাগবে না। আচ্ছা, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচারাল ফর্মুলা। নাইট্রিক অ্যাসিড একটা সিমিলার, একটু কাছাকাছি আর কি। এইচ বন্ড ও বন্ড হচ্ছে এন, ডাবল বন্ড ও, এখানে একটা অ্যারো থাকে, এই অ্যারোটাকে বলে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। এটা আমরা পরে দেখবো না যে জিনিসটা কি আসলে, আপাতত জাস্ট দেখে রাখো এরকম থাকে। এখন তোমরা একটু চেষ্টা করো তো এই বস্তুটার স্ট্রাকচারাল ফর্মুলা আমাকে বলার, যে আসলে কেমন হবে, কোনটার সাথে কে কানেক্টেড থাকবে, কি দিয়ে কি, বলো। প্রথমে আমি কি লিখবো? হোয়াট আই শুড স্টার্ট উইথ বলেন। হাইড্রোজেন, ওকে বস, লিখলাম। তারপরে বন্ড। অক্সিজেন, কেন বললে, কেন ক্লোরিনকে নিয়ে আসলে না? হোয়াটস ইউর রিজন? পারমিতা অক্সাস। আচ্ছা, তার মানে একটু মনে হয় খেয়াল করে ফেলছো অলরেডি, অক্সো অ্যাসিডে একটা বস্তু সবসময় থাকবেই। বোঝো না এই ব্যাপারটা? অক্সো অ্যাসিড মানেই তুমি শিওর থাকো এখানে হাইড্রোক্সিল র্যাডিক্যালটা আছে, এইচ বন্ড ও দেন দ্য সেন্ট্রাল অ্যাটম। এই যে দেখো, কোনো সেন্ট্রাল অ্যাটমের সাথে হাইড্রোজেন ইজ নট ডিরেক্টলি কানেক্টেড। সেগুলো কিসের মাধ্যমে কানেক্টেড? সেন্ট্রাল অ্যাটম ভায়া দ্য অক্সিজেন। সেন্ট্রাল অ্যাটম কিপস কানেক্টেড টু দ্য হাইড্রোজেন ভায়া অক্সিজেন। অক্সিজেন হয়ে তারপরে কানেক্ট হয়। তাহলে এখানে হাইড্রোজেনের পরে তোমার কি বলা উচিত বলেন? অক্সিজেন, অক্সিজেন। দেন ইউ হ্যাভ ক্লোরিন। ক্লোরিন। এখন তোমরা একটু ভেবে বলো তো, যে এই বস্তুটার আসলে কিন্তু স্ট্রাকচারের ভিতরে হাইড্রোজেনের সাথে লাগানো থাকে অক্সিজেন, তারপরে ক্লোরিন। যে কারণে একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম, অর্গানিক কম্পাউন্ডের ফর্মুলা লেখার সময় আমরা কোন স্টাইল ফলো করি, প্লাস আগে মাইনাস পরে নাকি মাইনাস আগে প্লাস পরে, নাকি কোন নিয়ম কি ফলো করি আসলে বলো তো? স্ট্রাকচার অনুযায়ী। কে বললা এটা? মাইনাস, কে বললা স্ট্রাকচার অনুযায়ী? নাজিফা। দ্যাট গার্ল হ্যাজ গট সাম ব্রেইনস। শাকিল তুই খাবি কিল। আমি একটু আগে বলছিলাম ইনঅর্গ্যানিক যারা সোডিয়াম ক্লোরাইড টাইপের আলাভোলা কম্পাউন্ড, তাদের ক্ষেত্রে অলওয়েজ উই পুট পজিটিভ ফার্স্ট দেন নেগেটিভ। বাট ওয়েন ইউ গো টু অর্গ্যানিক্স, forget everything plus minus, look at how the structure is built and follow that path. So ঘটনা হচ্ছে এখানে যেহেতু হাইড্রোজেন আগে, you have to write হাইড্রোজেন আগে, then oxygen, then you have to go for chlorine. এবং এটা আমরা তাহলে কখন করব বলেন বলেন বলেন, এটা কখন করব? এটা যখন আমরা অর্গানিক কেমিস্ট্রি আলোচনা করব। আর যখন আমরা HClO লিখব, দ্যাট কি বলে ওটাকে, resembles with H2SO4, রাইট? এই যে H2SO4, এটা কি ইনঅর্গানিক না? ইনঅর্গানিকের সময় হচ্ছে আমরা এই কাজ করব। এখন তুমি যদি চাও তুমি অর্গানিকের মধ্যেও এইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই, মানুষ হাসবে। অর্গানিক কেমিস্ট্রি আলোচনায় তোমরা যখন সেকেন্ড পেপার পড়বা আর কি, সেকেন্ড ইয়ারে উঠবা, ওই বইগুলো দেখবা যে অর্গানিক কেমিস্ট্রির বইয়ের মধ্যে মানে যত রিয়াকশন লেখছে অর্গানিক কেমিস্ট্রির চ্যাপ্টারটাতে, সব কেন জানি HOCl লেখে। আর ওই একই অ্যাসিড হাইপোক্লোরাস অ্যাসিড, এটা নিয়ে যখন ইনঅর্গানিকের কোথাও কথা বলে তখন কেন জানি HClO লেখে। অ্যান্ড হোয়াট ইজ দ্য ক্যাচ? দ্যাটস দ্য ক্যাচ। এখন এটা না বুঝলে কি তোমার কেমিস্ট্রি পড়া হবে না? দ্য আনসার ইজ নো। এটা পড়লে জাস্ট ভালো লাগে, শান্তি লাগে, আরাম লাগে। তুমি রহস্যটা বুঝতেছো যে একই জিনিস একই লোক বই লিখছে, সে এখানে একরকম লিখছে, ওইখানে কেন আর এক রকম লিখছে। হোয়াটস দ্য রিজন? দ্যাটস দ্য ডিপ এক্সপ্লেনেশন আর কি। সো আশা করি বুঝছো। আর সত্যি কথা বলতে আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে এইটা ওইটা শেখানোর নাম করে বাহানা করে মাঝখান দিয়ে স্ট্রাকচারাল ফর্মুলাগুলো একটু মনের মধ্যে ঢুকায় দেওয়া, কারণ এইটা তোমাদের কাজে লাগবে। স্ট্রাকচারাল ফর্মুলা না পারলে কী যে দুঃখটা পাবারে বন্ধু, খালি দেখো। ইন্টারমিডিয়েট মানে ভাই গভীরে বুঝতে গেলে, বিশেষ করে কেমিক্যাল বন্ড চ্যাপ্টার এত প্যারা দিবে,
সেইখানে তোমার এই স্ট্রাকচারাল ফর্মুলা ছাড়া কোনো গতি নেই। এই জন্য একটু আগে থেকে প্র্যাকটিস করায় রাখা আর কি, যে কোনটা কীরকম। যেমন ধরো তুমি এই যে এই বস্তুটা কি বুঝছো, তোমরা কে বুঝছো বলো তো? এইখানে যে বস্তুটা আঁকছি আমি, এই সান্দুটারে বুঝছো কে কে বলো? এই যে অ্যারোটার মানে কেউ বুঝছো এটা কি? কেউ তো বুঝো নাই। তো আমি চাইও না তুমি বোঝো, বাট তুমি যে দেখছো, দ্যাটস ইউর অ্যাডভান্টেজ। তোমাকে যখন আমি কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড পড়াবো পরে, তখন তুমি না হা করে ছায়া থাকবে না, তুমি বলবো আচ্ছা দেখছিলাম এরকম একটা জিনিস আছে, এটা নতুন কিছু না। সো দ্যাটস মাই জব রাইট নাও, যে এখন তোমাকে সব কিছুর সাথে একটু পরিচিত করায় রাখা আর কি। ওকে, সো এগুলো দেখলাম। এইবার সেই আলোচনায় যাই আমরা, যে আমাদের যে ডেফিনেশনটা ছিল মনে আছে, অক্সিডেশন নাম্বারের যে ডেফিনেশনটা, দ্য অ্যাভারেজ নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট ইউ ডোনেট অর অ্যাকসেপ্ট ওয়াইল ফর্মিং বন্ড, এই ডেফিনেশনটা যে ভুল ছিল অথবা আমাদের প্র্যাকটিসটা যে ভুল ছিল, সেটার ব্যাখ্যাটা কি আসলে? সো শোনো, ব্যাখ্যাটা হইতেছে এরকম, দ্যাটস এ কোভ্যালেন্ট কম্পাউন্ড, অ্যাগ্রিড, উই হ্যাভ আ বন্ড পেয়ার ইলেকট্রন দেয়ার, রাইট, অ্যাগ্রিড। এই বন্ড পেয়ার ইলেকট্রনটা কোথায় থাকার কথা ভাইয়া বলো তো? কোথায় থাকার কথা বলেন? in between, right in between the two atoms, right? Hydrogen and oxygen will be sharing them equally. বাস্তবে কি আসলে মাঝখানে থাকে? থাকে না। কেন থাকে না? Because of one element being more greedy to electrons. And which one is that? Oxygen, definitely. So oxygen যে কাজটা করে, it pulls the electron pair towards itself a little bit, and this one also. এইবার এইটা যে অল্প একটু ইলেকট্রনের শিফটিং হইল, অল্প একটু হয়েছে না, এই কিন্তু পুরো টাইনে নিয়ে চলে যায় নাই। যেটা অল্প হয়েছে ওইটাকে আমরা ধরে নেই পুরা ইলেকট্রন শিফট হয়ে চলে গেছে ওইদিকে। এটা ধরে নিতে হবে, এটা না ধরে নিলে কোভ্যালেন্ট কম্পাউন্ডে তোমার আসলেই কোনো অক্সিডেশন নাম্বার বলে কিছু থাকবে না, বিকজ অক্সিডেশন নাম্বারের ডেফিনেশনই ছিল নাম্বার অফ অ্যাভারেজ নাম্বার অফ ইলেকট্রনস ডোনেটেড অর অ্যাকসেপ্টেড বাই এনি অ্যাটম while forming the bond. So ব্যাপারটা হচ্ছে এখানে যেটা অল্প একটু শিফট হয় ওটাকে তোমার ধরে নিতে হবে both the pairs have been shifted. এটা ধরে নিয়ে আমরা কাজ করি। এখন আসো তো একটা একটা করে আলোচনা করি। এটা ধরো মাঝখানে এখনো ছিল, আমাকে একটু বলেন এই পেয়ারটা অক্সিজেনের কাছে শিফটিং এর জন্য, এই যে লেফট সাইড, এটা তো লেফট এটা তো রাইট, বুঝো, লেফট সাইডের ইলেকট্রন পেয়ার শিফটিং এর কারণে আমাকে একটু বলো তো অক্সিজেন কতগুলো ইলেকট্রন গেইন করছে এখানে, মানে হোয়াট ইজ ইটস গেইন, হাউ মেনি ইলেকট্রনস? এক সাইডে একটা আর এক সাইডে একটা। তোরে এই সাইডে যাইতে কইছি আমি কইছি এই সাইডে থাক, এই সাইডের গেইন কয়টা? একটা না দুইটা? এই গাধা, একটা। অন্যরা বলো তো একটা না দুইটা হবে? দুইটা। দুইটা, আচ্ছা। আসলে শাকিলই ঠিক ছিল, ওকে কিল দেওয়াটা ভুল হয়েছে। শাকিল এসে আমাকে একটা কিল দিয়ে যা। একটা ইলেকট্রনের গেইন করছে অক্সিজেন, বিকজ ও যে দুইটাকে ধরে নিজের দিকে টান দিছে তার মধ্যে একটা তো ওর নিজের ছিল আগে থেকে, বোঝা না, ওর নিজেরই তো একটা, ও টেনে নিয়ে আসছে মূলত হাইড্রোজেনের ইলেকট্রনটাকে। আমার কথা কি বুঝতে পারছো? বোঝা না? তাহলে ও যদি একটা ইলেকট্রন টেনে নিয়ে আসে, এবার চিন্তা করো নর্মালি কেউ যদি একটা ইলেকট্রন নিয়ে চলে আসে অ্যাকসেপ্ট করে, তাহলে বলেন তো তার অক্সিডেশন নাম্বার কত হয়? -1 না? ওকে, সো -1 হইছে ডিউ টু দ্য ওয়ার অ্যাবাউট দিস সাইড, লেফট সাইড, বাম পাশের যে যুদ্ধটা ছিল এই যুদ্ধটাতে অক্সিজেন জিতে গেছে বলে সে -1। হাইড্রোজেন ইলেকট্রন হারাইছে, মানে ইট হ্যাজ লস দ্য ইলেকট্রন, দ্যাটস ওয়াই হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার হবে +1। নাও গেট টু দ্যাট ওয়ার। এইখানে কি হয়েছে, এই যুদ্ধেও অক্সিজেন কি করছে, ইলেকট্রন টেনে নিয়ে চলে আসছে, অ্যান্ড ডিউ টু দ্যাট ওয়ার অক্সিজেনের গেইন কয়টা ইলেকট্রন বলেন তো? একটা, -1। সো ইন টোটাল আমাকে এবার তোমাদের বলা লাগবে ইন টোটাল অক্সিজেনের গেইন কয়টা? দুইটা। দ্যাটস দ্য রিজন ওয়াই দ্যাট অক্সিজেন হ্যাজ অক্সিডেশন নাম্বার -2। ব্যাখ্যাটা ভালো করে বোঝো। ডেফিনেশনে বলছিল নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট ইউ গিভ অর অ্যাকসেপ্ট while forming bond, but this is a covalent compound, so I didn't give any electron, I didn't receive any electron, but there's a catch, সেটা হচ্ছে that's a polar compound, so there must be some partially electron shifting towards any side, I don't know, depending upon the electronegativity of the elements. So ওইটাই তোমার একটু ফাইন্ড আউট করতে হবে যে কোন সাইডে ইলেকট্রন শিফটিং হয়েছে। যে সাইডে একটু শিফট হবে তুমি ধরে নিবা পুরা চলে গেছে ওই সাইডে,
পুরা চলে গেছে, এইবার তাহলে তুমি প্লাস মাইনাস নিজে হিসাব করো। পার ইলেকট্রন শিফটিংয়ের কারণে এক এক করে অ্যাড করবা, ডিলিট করবা, দ্যাটস ইট। তোমরা কি বুঝেছো বন্ধু? ভাইয়া হুম। ভাইয়া তাহলে কি আমি বলতে পারি যে কোভালেন্ট কম্পাউন্ড এক ধরনের আয়নিক কম্পাউন্ড? এই কথাটা তোর মুখ দিয়ে আমি শুনবো ফার্স্ট ইয়ারের লাস্টের দিকে, তুই নিজে এসে বলবি। বুঝলেন আরিফ ভাই, পৃথিবীতে কোনো কম্পাউন্ড আসলে কমপ্লিটলি আয়নিক না, কোনো কম্পাউন্ডই কমপ্লিটলি কোভ্যালেন্ট না, সব ধান্দাবাজ। সাম পার্সেন্টেজ, মানে ব্যাপারটা এরকম যে ধর সোডিয়াম ক্লোরাইড, দ্যাট হ্যাজ অলসো গট সাম কোভ্যালেন্ট ক্যারেক্টারিস্টিক্স, বাট দ্য পার্সেন্টেজ ভ্যারিজ। যে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টারিস্টিক্স যতখানিক, পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে হয়তো বা অতখানিক না। তার মানে পটাশিয়াম ক্লোরাইড ইজ মোর আয়নিক দ্যান সোডিয়াম ক্লোরাইড। সো এই কথাটাই বটম লাইনে বলি আমরা, যে অল দ্য কম্পাউন্ডস হ্যাভ বোথ আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট ক্যারেক্টারিস্টিক্স, ডিপেন্ডস আপন হাউ মেনি পার্সেন্টেজ ডাজ উইচ ওয়ান হ্যাভ, দ্যাটস ইট। বুঝেছো? জি বুঝতে পারছি। মজার এই আর কি। এবার তাহলে বলো তো বন্ধু, আমরা সালফিউরিক অ্যাসিডের যদি হিসাব নিকাশটা একটু দেখে আসি, চলেন। সালফিউরিক অ্যাসিডের সালফার অক্সিডেশন স্টেট কত আমরা জানি, +6। এখন ওটাকে আমরা একটু মিলাবো হিসাব নিকাশে। কীভাবে মিলাইতে হয় দেখো, এই অক্সিজেনের কথা তাড়াতাড়ি বলে ফেলো তো, ওর অক্সিডেশন স্টেট কত হবে? কোনটা? এই অক্সিজেনের -2 হবে না? বিকজ ওর সাথে যে দুইজন কানেক্টেড, দুইজনের চেয়েও বেশি ইলেকট্রোনেগেটিভ। সো দুই দিক দিয়ে যখন টেনে নিয়ে আসবে, ওর গেইন হবে দুইটা ইলেকট্রন, এই পাশ থেকে একটা ইলেকট্রন গেইন করবে, এই পাশ থেকে একটা। সো আলটিমেটলি এর অক্সিডেশন নাম্বার হচ্ছে -2। সবার কাছে ক্লিয়ার তো? জি ওকে, এবার বলেন এই অক্সিজেনের অক্সিডেশন স্টেট কত, এইটার তাড়াতাড়ি বলো ফার্স্ট। -2। এই হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট কত? +1। এটারও +1, মানে এইগুলো সব +1ই হবে স্বাভাবিক, ও একটা করে হারাইছে। এইবার বলেন তো এই অক্সিজেনের স্টেট কত, ডাবল বন্ডেড যেটা আছে? -2 -4। আচ্ছা আমি একটু বুঝাই। এইগুলা একটা দাগ দেওয়ার মানে কি, একটা কোভ্যালেন্ট বন্ড, রাইট? সো এখন এই একটা দাগ দেওয়ার মানে হচ্ছে একটা ডট আছে আর একটা কি আছে বলতো, ক্রস আছে। এই একটা দাগ দেওয়ার মানে একটা ডট আছে একটা ক্রস আছে। এখন এই অক্সিজেনটা কি করে আসলে, অক্সিজেনটা করে কি, এই পেয়ার ধরে টান দেয়, এই যে পেয়ার ধরে নিজের কাছে নিয়ে গেছে, এইটাকে একটু টান দিছে, ধরে নিজের কাছে নিয়ে গেছে। এখন দেখতো ভাই অক্সিজেন আসলে কয়টা ইলেকট্রন বাইরে থেকে নিয়ে আসছে, ইম্পোর্ট করছে? দুইটা না? বোঝা না? জি। এই ক্রস দুইটা তো নিজেরই ছিল, ওই দুইটা তো টেনে নেওয়ার কিছু নাই, ও ডট দুইটাকে টান দিছে। তাহলে এই অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হবে বলেন তো? -2। এইটারও একইভাবে হবে -2। এবার একটা সিম্পল হিসাব বুঝো, একটা কম্পাউন্ডের মধ্যে সবার যে চার্জ বা অক্সিডেশন নাম্বার হোয়াট এভার ইউ সে, টোটাল সামেশন কত হয়? 0 হয়। সো আমরা এবার একটু হিসাব করে আসি, দেখেন +1 আর +1 কত, টোটালি +2, এই একটা -2 এর সাথে কেটে গেল, তাহলে বাকি আছে এখানে কত দেখেন তো, -6 না? আমি টোটাল সাম আপ করতেছি, টোটাল চার্জের হিসাব করতেছি। এই তিনজন মিলে যদি -6 হয়, তাহলে সালফার মাস্ট হ্যাভ টু বি কত বলেন তো? +6, ইন অর্ডার টু ব্যালেন্স দ্য হোল কম্পাউন্ড, আদারওয়াইজ পসিবল না। তো তোমরা কি বুঝছো আমার হিসাবের স্টাইলটা? মানে সিম্পলি পুরো কম্পাউন্ডের প্লাস মাইনাস যোগ করলে আলটিমেটলি আমার 0 হওয়ার কথা। সো আমি এই যে +1 আর +1 কত, +2, এইটার সাথে কেটে দিলাম, -2 সাথে কাটাকাটি শেষ। তাহলে বাকি আছে যে তিনটা, এই তিনটাকে যোগ করো, দেখো -6 হয়। সালফার ইটসেলফ অ্যালোন ইজ +6, আদারওয়াইজ দ্য হোল কম্পাউন্ড উডেন্ট হ্যাভ বিন 0 হইতো না। তো সহজ। সো এই যে আমরা হিসাব নিকাশগুলো করতেছি, কি বলে স্ট্রাকচারাল ফর্মুলা একে, এইটা মোর প্রেসাইজ আনসার দেয় দেন ইউর অ্যালজেব্রিক প্রসেস। যে তুমি এক্স ধরে নিয়ে একটা অ্যাভারেজ নাম্বার বাইর করলা, এখানে কোনো অ্যাভারেজ নাম্বার আসবে না, এখানে যা নাম্বার আসবে সব হোল নাম্বার আসবে, এবং এইটাকে আমরা বলি অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল অক্সিডেশন নাম্বার। গতদিন তোমাদের মনে হয় বলছিলাম যে অক্সিডেশন নাম্বার আসলে দুই রকমের হয়, একটা হচ্ছে এভারেজ অক্সিডেশন নাম্বার, একটা হচ্ছে কি অ্যাকচুয়াল অক্সিডেশন নাম্বার। সো নাও ইউ আর সিইং দ্যাট থিং, যে অ্যাকচুয়াল অক্সিডেশন নাম্বার কাকে বলে। স্ট্রাকচারাল ফর্মুলা একে কাজ করতে হয়, যেখানে আমরা আসলেই দেখতে পারি কে কাকে কয়টা ইলেকট্রন দিছে নাকি কয়টা ইলেকট্রন নিছে, এটা আর কি। ওকে, সো এখান থেকে আমাদের একটা অবজারভেশন হইলো, সেই অবজারভেশনটা বোঝার জন্য পরের স্লাইডে একটা কাজ আছে, এটা করতে হবে। আচ্ছা, এটা তোমাদেরকে আমি বাংলা স্ক্রিনশট দিছি, কারণ হচ্ছে এটা তোমাদের সেকেন্ড পেপারের 3rd চ্যাপ্টারের যে বইটা, মানে আমার লেখা বই, সেইটার একটা পেজ ছবি তুলে নিয়ে আসছি, মানে স্ক্রিনশট দিয়ে। মানে তোমাদের জন্য যে আমাদের ট্রান্সলেশনের কাজটা চলতেছে, তোমাদের বই পাবো আগামীকালকে রাতে ইনশাল্লাহ আর কি।
প্রথম বইটা আর কি, বেসিক যে পার্টটা পড়াচ্ছি ফাউন্ডেশনের। সো এইটা তো সেকেন্ড পেপারের একটা বই, এটা তো ট্রান্সলেশন এখন শুরু হয় নাই। তো তারপরে আমি সাহস করে স্ক্রিনশট নিয়ে আসছি, কারণ আমার বিশ্বাস তোমরা মনে হয় এই বাংলাটা পড়লে বুঝবা, এত কঠিন কিছু লেখা না আর কি, ঠিক আছে? সো যদি কেউ বোঝো ভালো, না বুঝলেও সমস্যা নেই, আমি তো বুঝাই দিছি একটু আগে। এই যে দেখো, অপোলার যখন থাকে, মানে পোলারিটি যখন থাকে না, তখন দ্য ইলেকট্রন পেয়ার শুড বি রাইট ইন দ্য মিডল অফ অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন। যখন পোলারিটি শুরু হয়েছে, অক্সিজেন যখন ইলেকট্রন টানা শুরু করছে, তখন তো ইলেকট্রন পেয়ার এদিকে চেপে গেছে, তখন এখানে মাইনাস হবে, এই দুটো প্লাস হয়ে যাবে। এই নর্মাল জিনিসপত্র একটু পড়ে বোঝার চেষ্টা করো, যদি না বোঝো তাও সমস্যা নেই, ইংলিশ তো করে দিব নেই পরে, বাট আজকে অন্তত দিতে পারিনি আর কি। ওকে, এরপরে চলেন। ভাইয়া যদি অ্যাকচুয়াল অক্সিডেশন নাম্বার বের করার জন্য বের করতে হয়, তাহলে ফেরোসোফেরিকের স্ট্রাকচার ফর্মুলাটা একে একটু দেখাইতে পারবেন? পরে পরে এই যে তুই নিজে থেকে ধরতে পারছিস যে ফেরোসোফেরিক অক্সাইডে যে গ্যানজামটা ছিল ওটা তো মিটলো না, ওটা প্লাস 2.67, অ্যাকচুয়ালি এটা কীভাবে পসিবল? ওইটার জন্য যে এটা লাগবে এটা তুই ধরতে পারছিস, ধন্যবাদ, পরে আসবো। এইগুলো তোমাদের জানার কথা। ইফ অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন ইজ -2, ইটস এ ড্যাশ অক্সাইড। বলেন কি অক্সাইড? এই জানা না এটা, তাড়াতাড়ি বলো। ইটস আ জেনারেল অক্সাইড। শিখছো তো? সাধারণ অক্সাইড বলে বাংলায়, জেনারেল অক্সাইড মানে নর্মাল অক্সাইড আর কি, যেখানে অক্সিজেনের অক্সিডেশন স্টেট থাকবে -2। যদি অক্সিজেনের অক্সিডেশন স্টেট -1 হয়, ওটাকে আমরা কি বলি বলেন তো? আচ্ছা, তোমরা মনে এই নামটার সাথে পরিচিত না নাকি? জেনারেল অক্সাইড শুনছো কি? তোমাদের বই থেকে অন্য কোনো নামে বলে, আমি তো জেনারেল অক্সাইডই দেখছি। আচ্ছা, তাহলে বলেন তো, অক্সিজেনের অক্সিডেশন স্টেট যখন -1/2 হবে, তখন ওটাকে কি বলবো? একটা জিনিস একটু জিজ্ঞাসা করে রাখি, তোমরা কি সাব অক্সাইড নাম শুনছো? সাব অক্সাইড? ওকে, ঠিক আছে, পড়বো পরে। আচ্ছা, নোয়িং দ্যাট থিং, নতুন একটা জিনিস শিখতে হবে এখন, সেটা হচ্ছে পানি নিয়ে একটু কথা বলি। পানি বাবা, পানিতে তুমি কি জানতা? অক্সিজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে কত ভাই? -2। আমিও জানতাম। এখন একটা স্ট্রাকচারাল ফর্মুলা যদি আঁকি, সেখান থেকে আমরা একটা জিনিস শিখে নিব। এই অক্সিজেনটা কেমন অক্সাইড? এটা কি জেনারেল, পার নাকি সুপার বলো তো? জেনারেল অক্সাইড। ওকে, তোমাদের জীবনে দেখা প্রথম পার অক্সাইড কোনটা দেখছো বলো তো? নাম কি বলো? হাইড্রোজেন পার অক্সাইড। ওটা দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি, আরো ভালো বুঝবা। তাহলে হাইড্রোজেন পার অক্সাইডের ফর্মুলাটা জানো কি? H2O2। লিখি আমি H2O2। আচ্ছা, এখন বাবারে, এটার গাঠনিক সংকেত মানে স্ট্রাকচারাল ফর্মুলাটা কেমন আমাকে একটু বলতে পারবা? কেমন হয় জানো? অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ড আর দুই সাইডে দুইটা হাইড্রোজেন। এটাকে আমার মতো করে বলবো এখন থেকে, H বন্ড O বন্ড O বন্ড H। ঠিক আছে? তুমি যেভাবে বলছো ওটা একেবারে খাস বাংলা, মারি দে বাবা, অক্সিজেন অক্সিজেন বন্ড, দুই পাশে দুইটা হাইড্রোজেন, মারি দে, আমার কাছে ধরে নিয়ে আয়। এগুলো আমরা বলবো না, আমরা বলবো H বন্ড O বন্ড O বন্ড H। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এইখান থেকে কিছু কড়া অবজারভেশন আমরা করব। সেটা হচ্ছে জেনারেল অক্সাইড যেটা, সেই অক্সিজেনের অক্সিডেশন স্টেট কেন -2 হয় তার এক্সপ্লেনেশন কিন্তু আমরা আগে দেখছি। আমি আরও একবার একটু বলতেছি। এইখানে যে বন্ড পেয়ার ইলেকট্রন ছিল সেটা অক্সিজেনের দিকে চলে গেছে, সো অক্সিজেন হ্যাড গেইনড 1 ইলেকট্রন। এই বন্ড পেয়ারটা এদিকে শিফটের কারণে অক্সিজেন আরও একটা ইলেকট্রন পাইছে, তাহলে টোটালি অক্সিজেনের গেইন হচ্ছে 2টা ইলেকট্রন। সো দ্যাট অক্সিজেন উইল হ্যাভ অক্সিডেশন স্টেট -2। নাও লেটস কনসিডার দিস থিং। বলেন তো, এই যুদ্ধের ইলেকট্রন কার দিকে যাবে? অক্সিজেনের দিকে যাবে। তাহলে অক্সিজেনের অক্সিডেশন স্টেট কত হয়ে যাবে? -1। এই যুদ্ধের ইলেকট্রন আসবে অক্সিজেনের দিকে, তাহলে দিস অক্সিজেন উইল অলসো হ্যাভ অক্সিডেশন স্টেট -1। গেল। এইবার বন্ধু বলো তো, তুমি কিন্তু এই যুদ্ধ নিয়ে কথা বলো নাই। এইখানে যে মাঝখানে বন্ড পেয়ার ইলেকট্রন ছিল, বাবারা সোনারা বলো, এই বন্ড পেয়ার ইলেকট্রন কোথায় যাবে? ওর কোনো দিকে যাওয়ার কোনো উপায় নাই, কারণ ইট হ্যাজ গট বোথ ইকুয়াল পুল ফ্রম দ্য বোথ সাইড। আচ্ছা, তাহলে এখন ঘটনা হচ্ছে, এটা যদি কোনো দিকে না যায়, এটা মাঝখানে চুপ করে বসে থাকলে আপনারা কি বুঝতেছেন আলটিমেটলি এই অক্সিজেনের অক্সিডেশন স্টেট -1, এটারও কত বলেন তো? -1। অ্যান্ড দ্যাট ইজ দ্য এক্সপ্লেনেশন অ্যাবাউট যে কেন পার অক্সাইডে অক্সিজেনের অক্সিডেশন স্টেট কত হয় বলো তো?
-1, দ্যাট ইজ দ্য এক্সপ্লেনেশন, ফিজিক্যাল এক্সপ্লেনেশন, চোখে দেখা যাবে। তাহলে বলো তো পারঅক্সাইড হইতে গেলে কমপক্ষে কয়টা অক্সিজেন থাকা লাগে ওই জায়গায় জানো? দুইটা। কমপক্ষে দুইটা না, মানে এক্স্যাক্টলি দেয়ার নিডস টু বি 2 অক্সিজেন্স হুইচ আর কানেক্টেড টু ইচ আদার, যে কারণে হবে কি দ্য মিডল ইলেকট্রন পেয়ার উইল নট বি পুলড বাই নোবডি। সো ওইটা যেহেতু নিউট্রালাইজ থাকে, নিউট্রাল থাকে মাঝখানে, ওই পাশ থেকে টান দেয় এ পাশ থেকে টান দেয়, এটা -1 ওটা -1 অ্যান্ড দেন ইউ কল ইট অ্যাজ পারঅক্সাইড। তাহলে এবার এখান থেকে আমরা একটা স্ট্রাকচার চেনা শিখি। এই সান্দু এরকম যদি চেহারা দেখা যায়, দ্যাটস হোয়াট উই কল জেনারেল অক্সাইড। জেনারেল অক্সাইডের চেহারা দেখতে এরকম, অক্সিজেন ইন বিটুইন, রাইট ইন দ্য মিডল, অ্যান্ড ইট হ্যাজ গট সামথিং ইন দিস হ্যান্ড অ্যান্ড দ্যাট হ্যান্ড, নট নেসেসারি টু হ্যাভ সেম থিং, that can have hydrogen, that can have something else, no problem, but just oxygen will have open two hands. এবার দেখো তো বন্ধু এটারে, that's what we call কি অক্সাইড বলেন তো? Peroxide, where there is 2 oxygens bonded together with a single bond and other 2 hands are open for anyone else, that's what we call peroxide. সুপারঅক্সাইডের দিকে এখন গেলাম না, এটা তোমাদের জন্য will be too higher, so এটা জানার দরকার নেই। আর এইটা সম্পর্কে আরেকটু ডিটেল পাবা এর পরের পেজে। এই যে জেনারেল অক্সাইড, সাধারণ অক্সাইড আমরা বলি বাংলায়, সাধারণ অক্সাইড বলে, জিনিসটা এরকম। পারঅক্সাইড হলে এরকম। বুঝো এইগুলো কিন্তু এই চ্যাপ্টার, মানে এই যে আলোচনাটা করতেছি এর না, মানে এটা হচ্ছে এই স্ক্রিনশটগুলো সিম্পলি তোমরা সেকেন্ড ইয়ারে যায় পাবা। সো তোমাদের জন্য আপাতত এই বইটা এখনো বাংলা হয় নাই, ইংলিশ হয় নাই বলে এটা আমি জাস্ট আজকে মারছি আর কি। আর এগুলো ছোটো ছোটো কথাবার্তা দেখো। সো এই যে 2 হাত খোলা এরকম থাকলে এটাকে বলে পারঅক্সাইড, আর এটা হচ্ছে জেনারেল অক্সাইড। আর সুপার অক্সাইডটা এখন বোঝা লাগবে না, এই যে লিখে দিয়েছি সুপার অক্সাইডের কোনো সমযোজী কাঠামো নাই, মানে ফিক্স কোনো কাঠামো নাই আর কি, এটা খুবই উইয়ার্ড একটা ব্যাপার। ওকে, সো এটা মাথায় রেখো, এটা আমাদের কাজে লাগবে। এখন চলো এই যে অ্যাকচুয়াল অক্সিডেশন নাম্বারের আমরা একটু প্র্যাকটিস করি আর কি আজকে। হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ সালফার ইন কারোস অ্যাসিড? কারোস অ্যাসিড ফর্মুলা জানতে হবে, ফর্মুলা না জানলে এটা পারা যাবে না। আমাকে একটু বলো তো কারোস অ্যাসিডের ফর্মুলা কি জানো? একজন কো এটা আবার কি? এই যে ফর্মুলাটা হচ্ছে এটা, H2SO5, very close to something that you used to know, H2SO4, right? সালফিউরিক অ্যাসিডের সাথে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এইটার মধ্যে সালফারের অক্সিডেশন স্টেট লাগবে। দেখো আমি একটু হিসাব করে দেখাই কেমন হয়। H2SO5, সো লেটস গো ওল্ড স্কুল, আগে যেমন করতাম। হাইড্রোজেনের কত +2, সালফারের কত x, 5টা অক্সিজেনের কত হবে -10 = 0। আমার হিসাব ঠিক আছে তো? x ইকুয়ালস কত আসে? +8, ঠিক আছে না? এটাই তো আনসার নাকি? জি, কিন্তু এটা সম্ভব কেমনে? কেন, কি সমস্যা? মানে 8টা ইলেকট্রন শেয়ার করবে? ঘটনা হচ্ছে সালফারের লাস্টের শেলে ইলেকট্রন থাকে কয়টা জানো? 6টা। ওর অক্সিডেশন স্টেট +8 আসে কেমনে? এটা সম্ভব না তো, কিছু মনে হয় বোঝো নাই। সালফারের লাস্টের শেলে ইলেকট্রনই তো 6টা, 16 গ্রুপের এলিমেন্ট না। ইলেকট্রন কনফিগারেশন করে দেখো, লাস্টের শেলে ইলেকট্রন আসেই 6টা, ওর অক্সিডেশন স্টেট +8 কেমনে হয়? এটা তো সম্ভব না। সো ডেফিনেটলি দ্যাট ক্যালকুলেশন ওয়াজ রং। এবং এটার কথা আমি গতদিন বলছিলাম যে অ্যাভারেজ যে অক্সিডেশন নাম্বার, যেটা আমরা এরকম অ্যালজেব্রিক প্রসেসে বাইর করি, প্রায় ভুল আসবে, প্রায় ফ্র্যাকশন আসবে, যার কোনো ফিজিক্যাল এক্সপ্লেনেশন নাই। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু গো টু অ্যাকচুয়াল অক্সিডেশন স্টেট। যেটা করতে হবে কিভাবে বলেন? স্ট্রাকচারাল ফর্মুলা একে। এখন আপনারা একটু বলেন H2SO5 এর স্ট্রাকচারাল ফর্মুলা পারো? আমি জানি পারো না। এখন তোমাদের সিস্টেম শিখাবো, যদি কোনো স্ট্রাকচার না পারো তাহলে সেটার স্ট্রাকচার বানায় কেমনে। একটু ভাবো, তোমাকে আমি একটা সিএনজি বানাইতে বললাম, এই যা তো সিএনজি বানাই নিয়ে, কীভাবে পারবি আমি জানি না। তুমি কোনো একটা ডিজাইনকে কপি করে তাকে একটু মডিফাই করে বানাবা, তাহলে তুমি বাজার থেকে কি কিনবা? সাইকেল কিনবা? সাইকেলটা মডিফাই করে সিএনজি বানাবা? বলো তো কি কেনা উচিত? সাইকেল কিনবো। এই পাগলা, আরেকটু কাছাকাছি জিনিস চিন্তা কর না। সিএনজির রিক্সা কেনা উচিত। আরে পাগলা, রিক্সার মধ্যে একটু মডিফাই করবে, একটু ভংচং করে একটা মেশিন ইঞ্জিন বাসাই দিয়ে বলবি লে বাবা চল।
এই বুদ্ধিটুকু কাজে লাগাইতে হবে। তোমার লাগবে H2SO5 এর স্ট্রাকচারাল ফর্মুলা, তাহলে স্টে ক্লোজ। এটার কাছাকাছি কোনটার ফর্মুলা তুমি মানে কোনটার স্ট্রাকচার তুমি জানো? সালফিউরিক অ্যাসিড। ওইটা লেখেন, বাকিটা হয়ে গেছে। H বন্ড O বন্ড S, একটু আগে দেখাইছিলাম, বন্ড O বন্ড H। এখানে কি থাকে জানো? সিঙ্গেল বন্ড না ডাবল বন্ড? তাড়াতাড়ি বলো। হ্যাঁ, ডাবল বন্ড ও, আর এই পাশে একটা ডাবল বন্ড ও। ওকে, এবার বলো আমাকে, এইটা তো H2SO4, সো হাউ টু কনভার্ট দিস থিং ইনটু H2SO5, বলেন কেমনে করব? অক্সিজেনের দুটো ডাবল বন্ড ভেঙে একটা অক্সিজেন কানেক্ট করে দাও। ইউ ক্যান ট্রাই, ইট ডাজন্ট ওয়ার্ক। এই বন্ড যদি ভাঙি আমরা, এই বন্ড ভাঙলে রাখবো, অক্সিজেনের একটা হাত হবে, সালফারের একটা হাত হবে না? বোঝো, একটা ডাবল বন্ড, একটা প্যারালাল বন্ড যদি ব্রেক করে, তাহলে দুই পাশে দুইটা হাত হয় না? সো এবার বলো না, তুমি এইখানে তুমি অক্সিজেন যদি এখানে বসাও, লাভ কি? এই অক্সিজেন আর এক হাতে কিছু নাই, আবার এই সালফারের হাতে কিছু নাই, ইট ডাজন্ট ম্যাচ। আমার কথা কি বুঝছো? বলেন, বুদ্ধি দেন, ভাবেন কি করা যায়, সমাধান কি? কোথায় অক্সিজেন একটা অ্যাড করলে আমার কোনো গ্যাঞ্জাম থাকে না, সব ঝামেলা মিটে যায়, ভাবো। হোয়াট ইফ এটাকে একটু দূরে সরিয়ে দেই, তারপরে কি করবো বলো তো বন্ধু? বুঝেছ? এক ঠ্যাং লম্বা, ওই যে শীতকালে মাঝে মধ্যে হয় না, কম্বলের ভিতর থেকে ঠ্যাং বেরিয়ে যায়, এই যে দেখো ঠ্যাং লম্বা বেরিয়ে এসছে, এটাই। এখন এখানে ঘটনাটা যেটা ঘটছে, কেন তোমার হিসাবে মিলতেছিল না, আগে হিসাবটা ভুল হয়েছে কেন, তার ব্যাখ্যাটা তুমি এবার পাবা। সে ব্যাখ্যাটা হচ্ছে, বলেন তাড়াতাড়ি বলেন, এই হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কত এটার? +1। হাইড্রোজেন তো ভাই +1ই হবে, +1। এই অক্সিজেনের অক্সিডেশন স্টেট কত? এটা কি জেনারেল নাকি পার নাকি সুপার অক্সাইড, কোনটা? এটা জেনারেল। জেনারেল অক্সাইড, তাহলে এটার অক্সিডেশন স্টেট কত হবে? -2 হবে না? জি। হইলো, তারপরে বলো এটার কত হবে? -2। এটারও -2, এই অক্সিজেনেরও -2 না? না, কেন? -1। তোমরা কি ধরতে পারছো? এইটুকু কি দেখতে পারতেছো? পার অক্সাইড স্ট্রাকচার না? তাহলে যেটা হইছে এখানে ঘটনা, এবার দেখো, এবার কাটাকাটি ফাটাফাটি করি। এই +1 সাথে -1 কেটে গেল, এই +1 সাথে -1 কেটে গেল, থাকলো কি দেখেন তো এখানে? -6। দ্য সালফার শুড বি +6 অ্যালোন। সো এইখানে এই যে কারোস অ্যাসিড যেটা H2SO5, আচ্ছা এই অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে পারঅক্সিমোনোসালফিউরিক অ্যাসিড। পারঅক্সিমোনোসালফিউরিক অ্যাসিড, নাম দেখে ভয় পাওয়ার কিছু নাই, যে কটা পারো শেখার চেষ্টা করো, পরে ইন্টারমিডিয়েট শুরু হয়ে গেলে পুরো দমে তখন এসব মুখে চলে আসবে। পারঅক্সিমোনোসালফিউরিক অ্যাসিড, এটাকে অনেকে পার সালফিউরিক অ্যাসিড বলে, এটা ঠিক না, এটাকে পারঅক্সিমোনোই বলা উচিত। এর কারণ আছে, লজিক্যাল, খুব ভিতরের গভীরের কারণ আর কি, জানার দরকার নেই। সো তোমরা কি ব্যাখ্যাটা পাইছো যে কেন এখানে সালফারের অক্সিডেশন স্টেট +6? এইটা বহু জায়গায় ভর্তি পরীক্ষায় এসেছে, এমনকি এটা ইন্টারমিডিয়েট পরীক্ষায় আসা প্রশ্ন যে সালফারের অক্সিডেশন স্টেট এখানে কত। এটা অধিকাংশই ভুল করে, ওটা দাগায় দিয়ে চলিয়ে আসে, অনেকে এই যে ব্যাপার স্যাপার জানেও না, এই যে ব্যাখ্যা পাইলাম +5। আচ্ছা, এরকম সিমিলার অনেকগুলো সিচুয়েশন আমরা পাবো। হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ সালফার ইন ডাইসালফিউরিক অ্যাসিড? ডাইসালফিউরিক অ্যাসিডের আর একটা নাম হচ্ছে দেখো পাইরোসালফিউরিক অ্যাসিড। সো বলেন তো ফর্মুলাটা কী হবে এটার, ডাইসালফিউরিক অ্যাসিডের বা পাইরোসালফিউরিক অ্যাসিডের? এটা তো পারার কথা, 9-10 ছিল তো। হ্যাঁ, ওই এইটাকে তোমরা কি নামে ডাকতে ভুলে গেছো? ওলিয়াম। হ্যাঁ, এটাই সেটা। এই নাম ধরো পরীক্ষা দিছে ডাইসালফিউরিক অ্যাসিড, তাইলে তো আর পারবা না, এই জন্য নাম চিনতে হবে আর কি, ঠিক আছে? পারা জিনিসও না পারে চলে আসবে জাস্ট নামের কারণে। ওকে, এবার আমরা প্রথম কাজ যেটা করব, যেহেতু নর্মালি আমাকে অক্সিডেশন স্টেট বের করতে বলছে, আমি আগে অ্যালজেব্রিক প্রসেসে যাব। তাহলে কেমনে করব দেখেন তো? +2 যোগ সালফার দুইটা আছে, তার মানে কত হবে? 2x ধরে নিলাম, মাইনাস হচ্ছে 14 ইকুয়াল হচ্ছে 0। আমাকে একটু বলো তো ভাইয়া, এখানে x এর মানটা কত আসে হিসাব করে দেখো, +6। ইজ দ্যাট সামথিং আনইউজুয়াল?
নো আই গেস, রাইট? সো এটা তো আনইউজুয়াল যদি না হয় তাহলে তুমি শিওর থাকো যে এটা হিসাব নিকাশ ঠিক আছে, এটাই কারেক্ট আনসার, এটাই কারেক্ট আনসার। মানে আগেরটায় যেমন এটা হিসাবে ভুল হয়েছিল, এটা ভুল হয় নাই। এখন এটা শিওর হব কিভাবে যে আসলে আমার লেখাটা মানে আমার অ্যালজেব্রিক হিসাবটা তো হইতেই পারে যে আই হ্যাভ গট সামথিং মিস্টেকেন, তাই না? সো ওইটা বুঝবা কেমনে? এটা বোঝার উপায় হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা আঁকতে হবে। এখন এটা চলো শিখে ফেলি। ভাবেন তো এটার স্ট্রাকচার কেমনে আঁকা যায়, কি বুদ্ধি করা যায় বলো? পার সালফিউরিক অ্যাসিডটা আঁকতে হবে আগে স্ট্রাকচারটা। I wouldn't do so because পারসালফিউরিক অ্যাসিডের মলিকুলার ফর্মুলা আর এটার আকাশ পাতাল ডিফারেন্স। ওখানে সালফার ছিল একটা, এখানে সালফার দুইটা। সো একটু শিখে নাও। এই টাইপের কম্পাউন্ড তোমরা জীবনে খুব বেশি একটা দেখো নাই, অল্প কয়েকটা দেখছো। এই কম্পাউন্ডটা কোন দিক দিয়ে এক্সেপশনাল? এটাকে বলে মাল্টি সেন্ট্রাল কম্পাউন্ড। মাল্টি সেন্ট্রাল কম্পাউন্ড মানে ব্যাপারটা কীরকম? আচ্ছা শাকিল, তোদের বাসায় সিদ্ধান্ত নেয় কি, আব্বু না আম্মু? শাকিল মরে গেছে, প্রশ্ন শুনি। আচ্ছা আমাকে একটু বলতো, নর্মালি একটা দেশের প্রধান কে থাকে? প্রধানমন্ত্রী, তাই না? এখন যদি এমন হয়, আচ্ছা রাষ্ট্রপতি কি থাকে তাহলে? রাষ্ট্রপতি হচ্ছে তো পুতুল সরকার, মানে তার তো আলটিমেটলি কোনো কাজ নাই, ডেকোরেটিভ একটা পোস্ট। সো ঘটনা হচ্ছে যদি এমন হইতো যে একটা দেশের দুইজন ইকুয়াল ক্ষমতার রাষ্ট্রপ্রধান থাকতো, এইভাবে একটা দেশ যদি কল্পনা করা যায়, ব্যাপারটা ঠিক এরকম বহুকেন্দ্রিক। বাংলায় ইংরেজিতে বলা হচ্ছে মাল্টি সেন্ট্রাল। সো এই কম্পাউন্ডের মধ্যে সেন্ট্রাল অ্যাটম কোনটা? সালফার না? সেখানে সালফারই আছে হচ্ছে দুইটা। সো দ্য হোল থিং উইল বি রিভলভিং অ্যারাউন্ড টু নিউক্লিয়াস, মানে দুইটা বিশেষ ক্লাস্টার থাকবে আর কি এখানে। এখন আমাকে একটু ভাবো তো, বলো তো, প্রতিটা সালফারের উপরে যদি আমরা এদের ধন সম্পত্তি ভাগাভাগি করে দিই তাহলে প্রতিটা সালফার কয়টা হাইড্রোজেন পাচ্ছে? একটা করে। প্রতিটা সালফার কয়টা করে অক্সিজেন পাচ্ছে বলেন তো? তো ফ্র্যাকশন চলে আসছে। আসুক না, বলো না, ওটা বলো, সাহস করে বলো কত? 2.5 নাকি 3.5? 7/2 না? হ্যাঁ 3.5। ওকে, 3.5। এবার একটু বুদ্ধি খাটাও। এটা একটা কি অক্সি অ্যাসিড নাকি হাইড্রো অ্যাসিড? অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিড। সো অক্সি অ্যাসিডের স্ট্রাকচারে তুমি জানো সবসময় কি থাকবে ভাইয়া? হাইড্রোজেনের সাথে কে থাকবে জানি? অক্সিজেন। অক্সিজেন তো থাকবেই। তা তুই একটু লিখে ফেল, তুই যত শিওর এটুকু লিখে ফেল। এই যে লিখলাম, হয়েছে, দেখো কত কাছাকাছি চলে গেছি আমরা। এবারে অক্সিজেন যায় যেন কার সাথে কানেক্টেড থাকে? অক্সি অ্যাসিডে সবসময় সেন্ট্রাল অ্যাটমের সাথে। এখানে সেন্ট্রাল অ্যাটম আমার সালফার, তাহলে সালফারের সাথে কানেক্টেড থাকবে। দ্যাট ইজ জাস্ট ওয়ান সাইড দ্যাট ইউ আর সিইং। এই সেম মিরর জিনিস ওই পাশে থাকবে, কারণ এই যে বললাম না মাল্টি সেন্ট্রাল কম্পাউন্ড, তো একই রকম দুইটা সেন্টার থাকবে। আমার কথা কি বুঝছো? সালফার ইজ দ্য সেন্টার হিয়ার। সো আমার ওই পাশে একটা মিরর লেখা উচিত, সালফার, তাহলে এখানে কি লিখবো? অক্সিজেন, তারপরে এখানে কি লিখবো? হাইড্রোজেন। দেখো উই আর ভেরি ক্লোজ টু দ্য মেইন থিং, হয়ে গেছে প্রায়। এবার ভাবো প্রতিটা সালফারের গড়ে কয়টা করে অক্সিজেন পাওয়ার কথা ছিল অ্যাভারেজ? 3.5টা না? বোঝো নাই বন্ধু? প্রত্যেকটা সালফারের কাছে 3.5টা করে অক্সিজেন থাকার কথা ছিল। 3টা পুরাপুরি নিজের আন্ডারে থাকবে, মানে নিজের এখতিয়ারে, ওইটা কারোর সাথে শেয়ার করবে না। তাইলে এই একটা অক্সিজেন তো নিয়ে চলে আসছে এই সালফার তার নিজের রাজত্বের দিকে। আর একটা অক্সিজেনকে এখানে বসাই দিলাম, আর একটা অক্সিজেনকে এখানে বসাই দিলাম। তোমরা কি বুঝাচ্ছ কিছু আমি কি করেছি? জি বুঝতে পারছি। এইটাও হইল, যা করবো আমি মিরর করে করব। দেখো কত সুন্দর। বাকি আছে আমার কি জিনিস ভাবেন তো এবার একটু। অক্সিজেন একটা। কি করবো এটারে? কই বসাবো? দুইটা এস এর মাঝে। কেন? কেন? কারণ আমি বলছিলাম প্রত্যেকটা সালফার গড়ে 3.5টা করে অক্সিজেন পাবে। দেখো না ভেবে ভেবে কয়টা পাইছে? এই সালফার এই একটা অক্সিজেন পাইছে, এই একটা পাইছে, একটা পাইছে, পাইছে না? 3টা টোটালি ওর এলাকায়, এইটার কোনো ভাগ ওরে দিবে না। এই সালফার কয়টা পাইছে? এই একটা, এই একটা, এই একটা, 3টা পাইছে। এইটা দুইজন মাঝখান থেকে ভাগ করতেছে। দ্যাটস ইওর 3.5টা অক্সিজেন। কেউ বুঝে না আমার কথা? বুঝতে পারছি। প্রকৃতি খুবই সুন্দর, প্রকৃতি সবকিছু ব্যালেন্স করে বানায়। আচ্ছা এবার আসো, এখানে দেখো তো কোনো পারঅক্সাইড টক্সাইড কি চোখে দেখতেছো? পার বা সুপার চোখে দেখা যায়? চোখে তো দেখা যাচ্ছে না।
তাহলে নর্মাল জিনিস এইটা +1 হবে, এটা -2 হবে, এটা -2 হবে, এটা -2 হবে, এইটাও -2 হবে, এইটাও -2 হবে, এইটাও -2 হবে, এইটাও -2 হবে, এটা +1 হবে। এবার আমি যদি কাটাকাটি ফাটাফাটি করি দেখো তো কি হয়, +1 আর +1 টোটাল কি বলে +2 কেটে গেল এই -2 এর সাথে, এই পাশে আছে -6 তাহলে এই সালফার হবে +6, এই পাশে আছে -6 তাহলে এই সালফার হবে +6, বাড়ি যাও, শেষ। তোমরা কি বুঝছো আমার কথা? জি অবশ্য আছে। হ্যাঁ, সো এই যে হিসাব নিকাশ সব মিলতেছে। তাহার পরে হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ সালফার ইন পারঅক্সি ডাইসালফিউরিক অ্যাসিড? এটার আরেকটা নাম হচ্ছে মার্শালস অ্যাসিড। এটার সংকেত কি, এটার ফর্মুলা কি? মার্শালস অ্যাসিড, পারঅক্সি ডাইসালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এটার ফর্মুলাটা হচ্ছে H2S2O8। তাড়াতাড়ি করেন আপনারা, এখানে বাইর করো সালফারের অক্সিডেশন স্টেট কত হবে। আমি এটা করিব না। ভাই হুম, +7 আসে তো, +7 আসে কিন্তু যদি তোমার +7 এসে থাকে তার মানে তুমি বুঝে নাও তোমার হিসাবে ভুল হয়েছে। হিসাবে কি ভুল হয়েছে, এটার সলিউশন কি? স্ট্রাকচারাল হ্যাঁ, করো করো করো, এই তো রাস্তা তো চিনাই দিছি। তাহলে এখানে +2 আছে, দুইটা সালফারের 2x আছে, মাইনাস হচ্ছে 16 আছে, =0। তাহলে এবার কি হবে, x বলেন +7 আসছে। ডেফিনেটলি দ্যাট ইজ নেভার পসিবল। সো এটা যদি পসিবল না হয় তাহলে আমার কি করতে হবে, অন্য রাস্তা ধরতে হবে। সে রাস্তাটা কি, করো। বলো এবার H2S2O8 এর স্ট্রাকচার রাখতে চাচ্ছি, এটা কার মতো হবে বলেন তো স্ট্রাকচারটা? একটু আগে যেটা করছিলাম H2S2O7 ওইটার মতো। তাহলে ওটার মতো যদি হয় একটু ভাবো তো ভাই, এখানে কোথায় আমার মডিফিকেশনটা লাগবে ভাবো। সেন্টারে দুইটা ও হবে পারঅক্সাইড ফর্মুলা। সহজ, সবাই দড়ি ফেলছে, ভেরি গুড। আমি একটু এগুলোকে মানুষ করি, দাঁড়াও ডিলিট করে দেই। তুমি একটু কমন সেন্স খাটাও বাবা, যে এখানে আমি অন্য কোনো তেড়িবেড়ি করার চেয়ে মাঝখানটা একটু এরকম আলাদা করে দিয়ে, এই যে শেষ। সবাই বুঝতে পারছেন তো? জি ভাই। এই যে প্রকৃতি কত সুন্দর, এটা প্রকৃতির স্টাডি করতেছি। প্রকৃতি আসলে এরকম, আমার কি করার আছে? প্রকৃতি এত সুন্দর করে বানায়, আমার তো কিছু করার নেই। আমি জাস্ট রিডার, আই এম রিডিং দ্য নেচার, আর কিছু না। আচ্ছা, তাহলে এখানে কি হবে, এই দুইটার অক্সিডেশন স্টেট হবে হচ্ছে -1, তাই না? এবার আমরা কাটতে গেলে +1 এর সাথে এখানে এইটারে কাটলাম, মন চাইছে তাই কাটছি, এই দুইটারে কাটছি। তাহলে এবার কি থাকে দেখো তো, এই যে তিনটা হচ্ছে -2 করে -6, তাহলে এটা +6। এই যে এই পাশে দেখো -2 করে +6, হিসাব মিলে গেছে। ভাই অক্সিজেন আমরা যতই পাই না কেন, কারণ সালফারের অক্সিডেশন নাম্বার কিন্তু +6ই হয়। ম্যাক্স ওই +6ই হবে, আর তো কিছু করার নাই। এখন উইয়ার্ড কতগুলো যৌগ আছে আজকে এই স্লাইডের মধ্যে দেয়া আছে, করিস ওইগুলোতে আবার ঝামেলা আছে। এই জন্য আইকা দেখতে হয় স্ট্রাকচারাল ফর্মুলা, যে আসলে ভিতরে ঘটনা ঘটতেছে কি আর কি। ওকে, তারপরে চলো এই যে Fe3O4, এটা আমাদের আজকে লাস্ট ইয়া হবে আর কি। ওই যে শাকিল যেটা জানতে চাচ্ছিল যে Fe3O4 এর স্ট্রাকচারাল ফর্মুলাটা কেমন হবে দেখান তো দেখি। Fe3O4 এরটা এরকম হবে, লেট মি ট্রাই, মনে আছে কিনা জানি না, না হইলে নাই। বয়স হয়েছে তো, অনেক কিছু ভুলে টুলে যাই। ইয়েস, গট ইট। বেশ, এটা Fe3O4। এখানে তোমরা একটু দেখো তো বন্ধু, ভালো করে লক্ষ্য করে ঘটনাটা কি ঘটতেছে বলেন। এই আয়রন 3টা অক্সিজেনের সাথে কানেক্টেড, তাই না? এই যে দেখতে পাচ্ছেন, এইটা বোঝা নাই,
এই আয়রনটা লক্ষ্য করে দেখো তিনটা সাইডে কানেক্টেড, এই পাশে এই পাশে এই পাশে, তিন পাশে। এই তিনটা সাইডে তিন পাশে কি অক্সিজেন ইলেকট্রন টানতেছে না ওর কাছ থেকে? বোঝো নাই? তাহলে বলেন তো এই আয়রনটার ব্যালেন্স সরি কি বলে অক্সিডেশন স্টেট কত হবে এই আয়রনটার? বলেন, প্রশ্নটা কি বুঝছো? ওই আয়রনের সাথে তিন দিকে কানেক্টেড কি আমাদের তিনটা অক্সিজেন, সো তিনটা অক্সিজেনই তো ওর কাছ থেকে ইলেকট্রন টেনে নিয়ে যাবে, তাহলে আয়রন ইলেকট্রন হারাবে কয়টা, মানে ইট উইল লুজ 3 ইলেকট্রনস, সো দিস উইল বিকাম +3। সিমিলার কন্ডিশন ইজ অ্যাপ্লিকেবল ফর দিস থিং, অ্যান্ড এই আয়রনের অক্সিডেশন স্টেট কত হবে? +2। তাহলে তোমাকে যদি কেউ বলে Fe3O4 এ আয়রনের অক্সিডেশন স্টেট কত, তুমি যদি বলো +2.67, এটা কি ভুল নাকি সঠিক বলেন তো? ভুল। এটা সঠিক, এটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ অক্সিডেশন স্টেট +2.67 ঠিকই আছে। কিন্তু তোমাকে যদি এখানে কেউ বলে যে +2 এবং +3, এটা কি সঠিক না ভুল বলো তো? এটাও সঠিক। এটাও সঠিক, বাট এটা হচ্ছে অ্যাকচুয়াল অক্সিডেশন স্টেট, যে আসলের ভিতরে কি অবস্থা আছে। ব্যাখ্যাটা কি বুঝছেন এবার, ঘটনাটা কি হচ্ছে? জি বুঝতে পারছি। ওকে, সো এরপরে ওই যে ওইগুলারে আবার একটু বাংলায় লিখে দিছি। এ বাবা তোমরা বাংলা দেখে ভয় পেও না প্লিজ, আমরা তোমাদের যা দিব সব ইংলিশ ট্রান্সলেট করেই দিব। উই হ্যাভ জাস্ট স্টার্টেড, সো একটু সময় তো লাগবে আর কি। যেমন এই ফাউন্ডেশন কোর্সের জন্য যে চোথাপাতি লাগবে এটা আগামীকালকে পেয়ে যাবে আর কি ইনশাল্লাহ। ওকে, সো এরপরে এগুলো তোমরা একটু করবা, যেটার কম্পাউন্ডের ফর্মুলা পারবা না গুগল সার্চ দিয়ে দেখবা যে ফর্মুলা কি, নিজেরা করবা, তারপরে তো আমি আগামী দিন দেখাই দিব আর কি। সো অল্প কয়েকটা কম্পাউন্ড আছে, এগুলো একটু করো আর কি। কার্বন সাব অক্সাইড সুন্দর জিনিস, তবে এগুলার কিন্তু শুধুমাত্র অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার বাইর করে না, প্রত্যেকটা এখন যেহেতু শিখছো স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে কীভাবে হিসাব করতে হয় ওটাও করবো, মানে অ্যাকচুয়ালটাও করবা আবার অ্যাভারেজটাও করবা আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমার, দেখো বুঝো কিনা, না বুঝলে আমি বুঝাই দিব আর কি, সমস্যা নেই। আনসার এখানে লেখা আছে, বাট চেষ্টা করবো আর কি বোঝার। সো এই তো ফেসবুকে যারা আছো তাদের জন্য এই যে আমাদের একটু ঘোড়ার ডিমের মার্কেটিং, যদি কেউ চাও ভর্তি হয়ে যাও, না চাইলেও কোনো সমস্যা নেই, আপাতত ডিসকাউন্ট আছে, পরে এসে কান্নাকাটি করবা না, 1400 টাকায় ভর্তি হতে পারবা, আর ফুল কোর্স কিনলে 7000 আর কি। সো আজকের ক্লাস আমরা পে করলে কি না আমার ফোন নাম্বার ডেসক্রিপশনে দিতে হবে? নট নেসেসারিলি, তুমি জাস্ট অন্তত লেখো যে ইভি না লিখলে না বুঝি না যে এটা কি বাংলা ভার্সনের নাকি ইংলিশ ভার্সনের, কারণ বাংলা ভার্সনে ওইখানে আর একটা গ্যাঞ্জাম আছে আর কি। ওদের অনেকের হচ্ছে তোমার ওই SSC 25 এন্ড গেমের সময় কিছু টাকা বাকি ছিল, ওটা আবার পে করে দিতে বলছি তো একসাথে, সো ওই টাকা অ্যাড করে হিসাব বুঝতে খুব কষ্ট হয়। সো ওই রেফারেন্সে জাস্ট অ্যাটলিস্ট লেখো যে 27 ইভি বা EV27, তাহলে আমরা বুঝবো আর কি, বুঝতে পারছো? এই আর এগুলো না লিখলেও সমস্যা নাই, তুমি জাস্ট টাকা পে করে ওই স্ক্রিনশটটা বা দোকানে যে নাম্বার থেকে পাঠাইছো ওই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ করলেই হবে আর কি। আর অনেকে আছে এই যে আজকে সকাল থেকে 2 জন বাংলা ভার্সনের ফুল কোর্সের 5000 করে টাকা পাঠাইছে, কিন্তু এখনও অবধি তাদের কোনো মেসেজ আসে নাই যে আমি অমুক আল্লাহর বান্দা, আমি টাকাটা পাঠাইছি, আমাকে কোর্সে ঢুকাই দেয়। ইতারা টাকা পাঠাই দিই মনে করে হয়ে গেছে, হ্যাঁ ঘুমাই থাক, আমিও ঘুমাই থাকি, হয়ে গেছে। এইটা তো সিস্টেম না ভাই, তুমি টাকা পাঠাইছো তুমি জানাবা না যে আমরা এটা, কারণ আমাদের কিন্তু সব কিছু ম্যানুয়ালি করি, মানে ওই যে অটোমেটেড সিস্টেম না যে তুমি কোর্সে ক্লিক করলা তুমি ভর্তি হয়ে গেলা, এরকম না আর কি। আমরা ম্যানুয়ালি তোমাদেরকে গ্রুপে অ্যাড করাই, এই আর কি। সো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক। আগামী ক্লাসটা তোমাদের কবে হবে? আচ্ছা, এই বইটা আগামীকালকে রাতে পেয়ে যাবো আর কি ইনশাল্লাহ আর কি। হ্যাঁ, এই যে ঘোড়ার ডিমগুলো আলোচনা করতেছি এইগুলোর উপরে আর কি। ওকে, আর তোমরা যদি কেউ নতুন থেকে থাকো তাদেরকে আবারও বলতেছি, কলেজ প্রিপারেশনের জন্য যদি কেউ যে হলিক্রস বা এনডিসিতে পরীক্ষা দাও সেটার জন্য জাস্ট এই জিনিস দুইটা পড়ো, SSC 25 এন্ড গেমের ক্লাসগুলো দেখো, আর এই যে ফাউন্ডেশনের ক্লাসগুলো, তাইলে হবে ইনশাল্লাহ। সো তোমাদের নেক্সট ক্লাস হবে ইনশাল্লাহ 24 তারিখে। আজকে কত তারিখ যাচ্ছে? 22 না? 24 তারিখে। সপ্তাহে কয়দিন ক্লাস? সপ্তাহে আমাদের ইউজুয়ালি 2 দিন করে ক্লাস থাকবে। তোমাদের প্রথম কয়েকদিন আমি একটু টেনে আগায় রাখতে চাচ্ছি, যেন পরে তোমরা একটু রিল্যাক্স পাও। হ্যাঁ, কারণ এখন তোমাদের আসলেই তোমরা জানো তোমরা এখন যে স্টেটে আছো এটাকে কি বলে? এটাকে বলে নেগেটিভ প্রেশার। এই নেগেটিভ প্রেশার মোমেন্টে না মানুষের প্রচুর টাইম অপচয় হয়, তখন একটু বেশি চাপ দিলেও মানুষ কিছু টের পায় না, যে হ্যাঁ ঠিক আছে নর্মালি যাচ্ছে আর কি। সো আমি চেষ্টা করতেছি এখন একটু 2 দিনের জায়গায় 3 দিন করে ক্লাস নেওয়ার, তাহলে পরে একটু রিল্যাক্সে থাকতে পারবা। হ্যাঁ, যেমন ঈদের পরে একটু লম্বা ছুটি পাবা, দ্যাটস ইট। আচ্ছা, সো 24 তারিখে ক্লাসের পরে দেখবে একটা লম্বা ছুটি পাবা।
আচ্ছা, সো এই দিন আমরা ক্লাসটা নিব হচ্ছে 9:15-তে, কারণ 9টার সময় বললে আসলে হয় না, ওই ওদের ক্লাসটা শেষ করে তড়িঘড়ি করে শুরু করতে গেলে খুব বাজে হয়ে যায় আর কি। সো আমরা 9:15-তে ক্লাস নিব, আর যদি কারো সমস্যা আমাকে বললে আমি ক্লাস টাইম আগায় দিব না, সমস্যা নেই। ওকে, সো দেখা হবে ইনশাল্লাহ। তোমরা প্লিজ একটু এইগুলো করার চেষ্টা করো আর কি, কারণ আসলে আমার ধরনটা এরকম, মানে এটা আমার একটা সমস্যা আর কি। আমার সমস্যাটা কি আমি তোমাদের বলি, আমি যখন কথা বলি, আমি জানি না তোমরা কেমন বুঝতেছো, ইংলিশ ভার্সনে পোলাবেন ভালোই বোঝার কথা, আমার এক্সপিরিয়েন্স যা বলে, নট দ্যাট যে খারাপ। সো আমার কাছে যখন মুখে পোলাবেন কথা শুনে মনে করে যে খুব ইজি, হ্যাঁ নর্মাল তো, আরে খুব লজিক্যাল, সব মিলে যাচ্ছে। কিন্তু পরে নিজেরা প্র্যাকটিস না করার কারণে না মহা বড় বিপদ হয়ে যায়। কারণ ওই যে মুখের কথা মিষ্টি, তো মিষ্টি কথায় ভুলে মনে করে সব পারবো না, কিছুই পারবা না। দ্য কি ইজ ইউ, বুঝছো না? মানে তোমার নিজের প্র্যাকটিস করা লাগবে। সো আমি তোমাকে কত মধুর মিষ্টি করে দেখাইলাম, এতে কিচ্ছু আসে যায় না বাবা। আমার চেয়ে মধুর মিষ্টি আরও অনেক ভাইয়ারা দেখাইতে পারে, তাদের কাছে পড়েও একই বিপদেই পড়বা যদি না তুমি নিজে প্র্যাকটিস করো, ঠিক আছে? সো যেগুলো দিছি একটু কইরো, এমন আহামরি কিছু না, না পারলে নাই, বাট একটু জাস্ট ঘাটাঘাটি করো, আর ইন্টারনেট তো সাথে আছে, হ্যাঁ এই আর কি। সো ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু তোমরা তোমাদের গ্রুপে করবা, ওই যে তোমাদের যে গ্রুপগুলোতে অ্যাড করে দিছি, সবাইকে যদিও করা হয় নাই। সো তোমরা যদি কেউ চাও গ্রুপে অ্যাড হইতে, আমাকে একটু জানাও আর কি, কারণ ইংলিশ ভার্সনের জন্য তো ব্যাপারটা একটু আলাদা। ওকে, তাহলে 24 তারিখ, নক দিলে অ্যাড করে দিবেন। হ্যাঁ আমাকে জানাও যে ভাই আজকে আমি ক্লাস করছিলাম ইংলিশ ভার্সনের, আমাকে অ্যাড করে দিয়েন আর কি। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ, টাটা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ।